কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে যাদবপুর সন্তোষপুর থেকে দিয়ার সঙ্গে আমার কথা হলো। দিয়ার লাইফে এমন কিছু কিছু ঘটনা রয়েছে, এমন কিছু ঘটনা তার সাথে এখনও ঘটে চলেছে যেটা সত্যি বলতে খুবই মারাত্মক। 2016 কি 17 সাল, সেই সময় থেকে দিয়ার সঙ্গে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যার কোনো এক্সপ্লেনেশন পাওয়া সত্যিই খুবই কঠিন ছিল। ওর পায়ে, কোমরে, তলপেটে বিভিন্ন জায়গায় একটা কালো দাগ দেখা যেতে থাকে। সেই দাগটার কি রহস্য, তার নিজের লাইফে কি কি ঘটেছে, সেই প্রত্যেকটা জিনিস এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা জানতে চলেছেন। আজকের কল রেকর্ডিংটা ভয়ের সাথে সাথে ইন্টারেস্টিংও বটে। আশা করছি কিউরিওফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের ভালো লাগবে। আপনারাও যদি আপনাদের লাইফে ঘটা এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন্ড কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, এবার আমি সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা মারাত্মক হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিওফাইট, আপনাদের ডেইলি হরর ডোজ। আমার সাথে দীর্ঘ অনেক বছর ধরে কয়েকটা ঘটনা ঘটে আসছে, একই রকমের ঘটনা বলতে পারো, এবং সেগুলো কিন্তু এখনো হয়ে আসছে। প্রথম দিকে জিনিসগুলোকে মনের ভুল হিসেবে ধরতাম, কিন্তু তারপরে আমার সামনে কিছু অজানা তথ্য বা অজানা কিছু রহস্য আমার সামনে আসে, আমি কিছু জানতে পারি নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে। তখন আমার মনে হয় যে না, এটা মনের ভুল নয়। তাছাড়াও আমি অনেক প্রমাণ পেয়েছি এরকম, যেগুলোর থেকে আমার মনে হয়েছে যে না, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বা যেগুলো আমার সাথে ঘটে চলেছে প্রত্যেকটা মুহূর্তে, সেই ঘটনাগুলো আমার মনের ভুল নয়। এবং সেটা যে শুধু আমি সাক্ষী তা নয়, কিন্তু এরকম আছে, অনেক সময় এরকম হয়েছে যে তার সাক্ষী কিন্তু আমার কিছু কাছের মানুষও, তারাও জিনিসটা দেখতে পেয়েছে যে আমার সাথে যেটা হয়েছে। আচ্ছা, কি হয়েছিল? আমি প্রথম থেকে শুরু করছি একদম। সালটা 2016, আমি তখন 9-এ পড়ি। হঠাৎ করে একদিন স্কুল থেকে এসে আমি দেখলাম পায়ের মধ্যে একটা গোল, একটা কালো একটা দাগ। আমি আর শরীরটা ভীষণ, একটা গা হাত পা ব্যথা, খুব একটা টায়ার্ড লাগছে, রেস্টলেস লাগছে। আমি গিয়ে মাকে বললাম যে মা, দেখো না এই পায়ে একটা কি হয়েছে, বুঝতে পারছি না। তো মা জিনিসটা বললো যে হয়তো দেখ, বেঞ্চে ঠোকা খেয়েছিস, স্কুল ভ্যানে হয়তো লেগে গেছে উঠতে গিয়ে, কিছু না, ঠিক হয়ে যাবে, একটু রক্ত জমে গেছে খালি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। জিনিসটা অতটা কেউ গায়ে নিল না। তারপরে মে মাসে, আমাদের সিবিএসই বা আইসিএসসি তে কি হয়, এপ্রিলে স্কুল খোলে, এক মাস স্কুল হওয়ার পর মে মাসে আবার ছুটি হয়ে যায়, আবার জুন মাসে স্কুল খোলে। তো এক মাস ছুটি হয়ে গেল। ঠিক ছুটির পরে যখন স্কুলটা খুললো, মোটামুটি 1-1.5 মাস পর, কিছুদিন স্কুল যাওয়ার পর আবার ওরকম একটা কালো একটা দাগ পায়ের মধ্যে। আবার আমি বাড়িতে বলি, আবার বাড়িতে জিনিসটা ওই ঠোকা খেয়েছি, ব্যথা লেগেছে, এইসব বলে আমাকেই উল্টে বকাঝকা করা হয়। তো আমিও সেটাকে সত্যিই ভাবলাম যে হয়তো সত্যি আমার হয়তো ব্যথা লেগেছে, কিছু হয়তো হয়েছে। এবার এই ঘটনাটা 1 মাস 1.5 মাস পর পর হতে থাকে আমার সাথে। তখন এটা কিন্তু আমি 2016-র ঘটনা বলছি, তখন আমি ক্লাস 9। আচ্ছা। এবার আমাদের সিবিএসই বোর্ডে ক্লাস 9-এ সেই সময় বোর্ডের এক্সাম হতো, আমরা 9-এ একটা বোর্ড দিয়েছি, এবং সেটা মার্চ এপ্রিল ওই টাইমটাতে হতো। এবার এপ্রিল মাসে আমার এক্সাম শেষ হলো বোর্ডে, মোটামুটি তোমার 15-16 দিন ছুটি, আবার এপ্রিলের শেষে স্কুল খুলবে। এদিকে আমার কিন্তু পায়ে ওরকম 1 মাস 1.5 মাস পর পর জিনিসগুলো হচ্ছে। এবার আবার যখন স্কুল বন্ধ হয়ে গেল, আমি ঘরে চুপচাপ, এমনি ছুটি পড়ে গেছে বলে। আবার যখন স্কুলটা খুললো, কয়েকদিন স্কুল যাওয়ার পর আবার একটা দাগ পায়। আবার এসে আমি বললাম, তখন আমি 10-এ উঠে যাই,
আবার আমি বাড়িতে এসে বললাম। মানে 1 বছর ধরে ব্যাপারটা হচ্ছে? হ্যাঁ, 1 বছর হয়ে গেল মোটামুটি ব্যাপারটা হচ্ছে। এবার বাড়িতে বললাম। এবার জিনিসগুলো তুমি যদি পরপর সাজাও, তোমারও কিন্তু এখনো অব্দি এটাই মনে হবে যে এটা হয়তো স্কুলে যখন যাচ্ছি আমি তখনই হচ্ছে, তার মানে স্কুলে হয়তো নয় আমি বেঞ্চে ঠোকা খাচ্ছি, নয় হয়তো আমি দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে যাচ্ছি, নয় হয়তো স্কুল ভ্যানে কিছু হয়তো লেগে যাচ্ছে। কারণ কি, যখন স্কুলের ছুটি থাকছে তখন কিন্তু আমার সাথে কিছু হচ্ছে না। যেই আমি স্কুলে যাচ্ছি বা আমি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি কোনো ইয়েতে কারণবশত, মানে যেহেতু ছুটি বলে কি গরমের সময় বাচ্চারা বাড়িতেই থাকতো বা থাকে, অ্যান্ড তারপরে পরীক্ষার পরে জাস্ট 15-16 দিন ছুটি ছিল, তো অবভিয়াসলি ওই 15-16 দিনে তার ঘুরতে যাওয়া হয় না কোথাও, বাড়িতেই ছিলাম। তো এবার জিনিসগুলো সাজালে কি হচ্ছে যে না, আমি বাড়ি থেকে যখনই বেরোচ্ছি তখনই আমার সাথে জিনিসটা হচ্ছে, তার মানে এটা সত্যি না আমি কোথাও ব্যথা পাচ্ছি বা কিছু হয়তো পড়ে চলে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না বা হয়তো খেয়াল করছি না। তো আমি এই ঘটনাটা তোমাকে যে বললাম যে 1-1.5 মাস পর পর হচ্ছে, এটার এই যে টাইম স্প্যানটা সেটা কমতে থাকে। হ্যাঁ, টেনে ওঠার পর কমতে থাকে। অর্থাৎ এই যে 1 মাস থেকে জিনিসটা মোটামুটি 3 সপ্তাহ 24-25 দিনে এসে দাঁড়িয়েছে। এই টাইম স্প্যানের পরে আবার হাতে পায়ে দাগ। তখনও কিন্তু আমার কাছে জিনিসটা ওই রকমই, যে আমি কোথাও ব্যথা পাচ্ছি, কোথাও আমার লেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তখনও কিন্তু জিনিসটা এইভাবেই চলছে। এই করে করে আমার ক্লাস 10টা শেষ হলো। বোর্ড দিয়ে আমি 11-এ উঠলাম। 11-এ যখন উঠলাম, স্কুল খুললো। আমি প্রথম কয়েকদিন স্কুল করার পরে হঠাৎ করে একদিন স্কুলে আমি বসে আছি, পিঠের মধ্যে মনে হলো কেউ যেন একটা পিন ফোটালো। আমি পেছনে তাকালাম। অনেক সময় হয় না, কেউ বদমাইশি করে কম্পাস দিয়ে খুঁচিয়ে দেয় বা এরকম টাইপের কিছু হয়, তো স্কুলে যা হয় আর কি। পেছনে ঘুরে দেখলাম পেছনের বেঞ্চটা ফাঁকা, কেউ নেই। আমার না বুকটা ছ্যাট করে উঠলো, যেটা কি হলো। আর মানে তুমি বিশ্বাস করবে না, আমি আমার ঠিক পায়ের পাশে দেখছি একটা টিকটিকি, তার মানে একটা অর্ধেক পেট থেকে কাটা, মানে লেজটা কেটে পড়ে থাকা ওরকম নয়, কিন্তু পেট থেকে কাটা একটা টিকটিকি। তার দুটো পা আমি দেখতে পাচ্ছি, একটা লেজ। আমি না ওটা দেখে মানে আমি কি করব আমি মানে বুঝতে পারছি না যে এটা কি। আমি কিন্তু মানে হয়তো ওই পিঠে পিন ফোঁটা আর ওই টিকটিকি পড়ে থাকা হয়তো ওই দুটো রিলেটেড নয়, আবার হয়তো কোনোভাবে রিলেটেড। তখন তো আমি জাস্ট 11-এ উঠেছি, আমি অতটা আমি বুঝতে পারছি না জিনিসটা কি। এটা 2018-র ঘটনা বলছি তোমাকে, আমি তো বুঝতে পারছি না জিনিসটা কি। এবার তোমাকে এখানে একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে না, এই পায়ের মধ্যে একটা কালো দাগ বা এই যে তোমাকে যে এখন যেটা বললাম এই পিঠের মধ্যে পিন ফোঁটা, প্রত্যেকটা জিনিস কিন্তু পার্টিকুলারলি 2 দিনে হয়। একটা হচ্ছে শনিবার, একটা হচ্ছে মঙ্গলবার। মানে নয় শনিবার হতো নয় মঙ্গলবার হতো আমার সাথে। আর ধীরে ধীরে ওই যে পায়ের দাগটা, সেই পায়ের দাগটা আমি না মানে আমার সাথে ঘটে চলেছে, তো আমি এবার বুঝতে পারছি যে বাবা মা সেভাবে ইগনোর করছে জিনিসটা, কিন্তু আমি তো জানি যে আমি কোথাও ঠোকা খাইনি, কোথাও ব্যথা পাইনি। আমি না খুব ধ্যান দিয়ে দেখতাম, আমি এবার স্পষ্ট বুঝতে পারতাম যে ওটা একটা কালো ঠোঁটের দাগ। মানে একটা লিপস্টিক যদি একটা কেউ কালো রঙের যদি ঠোঁটের মধ্যে পরে বা লাগায়, মুখটা হাঁ করে যদি হাতের তালুতে বা পায়ের মধ্যে যদি মুখটা অনেকক্ষণ ধরে চেপে বসিয়ে রাখে, যেরকম একটা গোল একটা ঠোঁটের দাগ হবে, ঠিক সেরকম একটা দাগ। এবার আমি না প্রচন্ড মানে ভয়ের সাথে ভীষণভাবে আমি একটা চিন্তায় পড়ে গেছি যে এটা কেন হচ্ছে আমার সাথে। চিন্তায় পড়ার কারণও আছে, আমি বলবো পরে জিনিসটা কেন চিন্তায় পড়েছিলাম। এবার আমি বাড়িতে এসে আমি বুঝে গেছি যে বাবা মা জিনিসটা ওইভাবে নেবে না। আমার যেটা মনে হচ্ছে সেইভাবে বাবা মা জিনিসটা নেবে না। তারা ওটাই বলবে যে আমার হয়তো মনের ভুল, টিকটিকি পড়ে থাকতেই পারে, ফ্যানে কেটে পড়ে গেছে, এগুলো হয়তো বলতেই পারে তারা। কিন্তু ওই পিঠের মধ্যে পিন ফোঁটা আর পাশে টিকটিকিটা পড়ে থাকা, দুটোর
যে সময়টা সেটা যে সেম, সেটা মানে আমার মনে হয় যে না, এটা কোইন্সিডেন্স নয়, এটা কিছু তো একটা আছে। তাই আমি বাড়িতে এসে আমার ঠাকুমাকে ফোন করি। আমার ঠাকুমা থাকতেন সন্তোষপুরে, আমরা থাকতাম একটা, এই পুরো যে ঘটনাটা তোমাকে বলছি, তখন আমরা থাকতাম একটা, আমার বাবার চাকরি সূত্রে আমরা থাকতাম একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, আমি নামটা নিচ্ছি না, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকতাম আমরা। তো আমি বাড়িতে আসি, এসে আমার ঠাকুমাকে ফোন করি। তো আমার ঠাকুমা শুনে বেশ অনেকক্ষণ চুপ থাকেন। আচ্ছা। চুপ থেকে উনি উত্তর দেন, তুমি একটু সাবধানে থেকো, আমি চেষ্টা করছি জিনিসটা জানার কি হচ্ছে। এবার এখানে বলে রাখা ভালো, আমরা হচ্ছে সাত্ত্বিক, আমাদের বাড়িতে কালী পুজো হয়, আমার ঠাকুমা বিশাল মা কালীর ভক্ত এবং উনি সবসময় পুজো আর্চা নিয়েই থাকেন। উনি মানে ওনার বাবার থেকে কিছু জ্ঞানও প্রাপ্ত হয়, উনি কিছু জ্ঞানও পেয়েছেন। তোমার বিভিন্ন টাইপের নেগেটিভ এনার্জি যদি কারোরকে কোনো এফেক্ট করে, সেখান থেকে তাকে বের করে আনা বা সেটা তাকে ঠিক করা বা সেই নেগেটিভ এনার্জিটা তার থেকে দূরে সরিয়ে দেওয়া, এই জিনিসগুলো উনি করেছেন এবং আমি নিজের চোখে ওনারকে দুটো কেস আমি সলভ করতে দেখেছি, আমার চোখের সামনেই সলভ করেছিলেন উনি। তো সেই ক্ষেত্রে আমি জানি যে উনি একমাত্র হয়তো আমাকে হেল্প করতে পারেন। তো আমি ওনার গলাতেও সেদিনকে একটা চিন্তার একটা সুর আমি বুঝতে পেরেছিলাম। তোমাকে একটা কোশ্চেন করছি আমি, এই যে তুমি বললে যে তুমি একটা টিকটিকির কাটা দেহ দেখতে পেয়েছিলে, তোমার পিঠে মনে হয়েছিল যে কেউ পিন ফুটিয়েছে, রাইট? এবার তোমাদের স্কুলে কি এই ব্যাপারটা খুবই আনইউজুয়াল, যে লাইক মানে অনেক স্কুলেই থাকে, আমি বলছি না যে আমরা আমাদের স্কুলে দেখেছি অনেক সময় যে পিপটে আছে, বা গভর্নমেন্ট স্কুলে পড়তাম যেহেতু দেখেছি পিপটে আছে, একটা কোন একটা পার্টিকুলার জায়গা দিয়ে হয়তো আরশোলা বেরোচ্ছে, মানে অনেক সময় নিট অ্যান্ড ক্লিন, অনেক সময় থাকে না অনেক ক্ষেত্রে। তোমাদের স্কুলটা কি ডিফারেন্ট ছিল? মানে ব্যাপারটা খুবই আনইউজুয়াল ছিল যেরকম একটা টিকটিকির কাটা দেহ তুমি দেখতে পেয়েছো স্কুলের মধ্যে? হ্যাঁ, প্রচন্ড ভাবে এটা আনইউজুয়াল ছিল। তার কারণ হচ্ছে আমি একটা যেহেতু প্রাইভেট স্কুলে পড়তাম, আমাদের কিন্তু সব সময় ইভেন টিফিন খাওয়ার পরে আমাদের একটা টাইম পিরিয়ড থাকতো যেখানে আমাদেরকে ক্লাসরুমের বাইরে থাকতে হতো, করিডোরে হোক বা প্লেগ্রাউন্ডে হোক। তখন এসে কিন্তু আমাদের ক্লাসরুমগুলো ক্লিন করা হতো, মানে ভীষণভাবে হাইজিন মেনটেন করা বা ওই আর কি নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা, মানে যেটা পাতি আমরা বাংলা ভাষায় বলি না, একটা ঝাঁ চকচকে ব্যাপার, আমাদের ওরকমই ছিল। কিন্তু ফ্যানের মধ্যে এক টুকরো ঝুল নেই, লাইটের পেছনে একটুও ময়লা নেই, ওরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আমি দেখছি পায়ের কাছে একটা কাটা টিকটিকি, এবার এমনিও আমরা যদি দেখি একদম চোখের সামনে দিয়ে একটা কিছু আরশোলা উড়ে গেল, টিকটিকি চলে গেল, তো এমনিই আমরা একটু ভয় পাই। সেখানে দেখছি ওরকম একটা কাটা দেহ পড়ে আছে। এবার এবার আমি তখন 11-এ পড়ি। এবার 11-এ ওঠার পরে এই যে তোমাকে আমি তার আগে যে বললাম পায়ের মধ্যে কালো ঠোঁটের দাগ, এই জিনিসটা যে আমার যে হচ্ছিল মোটামুটি 25-26 দিনের একটা গ্যাপে, এটা কমে এসে দাঁড়ায় 2 সপ্তাহ, 16 দিন 17 দিন কমে এসে দাঁড়ায়। এই টাইম স্প্যানটার পরপরই আমার পায়ের মধ্যে ওরকম দেখতে পেতাম দাগ হয়ে যাচ্ছে। তখনও কিন্তু আমি বাড়িতে মানে জিনিসটা কিন্তু আমার মা বাবা খেয়াল করছে, হয়তো তার মানে আমার খুব একটা আমি বুঝে গেছিলাম যে ওরা হয়তো ওই আমাকেই বুক বেঁধে কোথাও হয়তো লাগছে, কিছু হয়তো ব্যথা লাগছে, আমার একটা সন্দেহ হতো। তো ওই কারণে আমি বাড়িতে কিছু বলতাম না, কিন্তু ভেতরে এটা নিয়ে আমি ভাবতাম যে কেন আমার সাথেই ঘটছে জিনিসটা। আচ্ছা। তো যথারীতি এইটা নিয়ে আমি আমার ঠাকুমাকে বলার পরেও জানি না, আমার সাথে কিন্তু এই জিনিসগুলো ঘটেই চলেছে, সেটাতে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। এবার শনিবারই হচ্ছে। মঙ্গলবার আর শনিবার এই করে করে আমার 11টাও পেরিয়ে গেল। আমি 12-এ উঠলাম। 12-এ ওঠার পরে মানে তুমি বিশ্বাস করবে না, আমার সাথে জিনিসটা প্রত্যেক সপ্তাহে হওয়া শুরু করলো। মঙ্গলবার শনিবার, মঙ্গলবার শনিবার, মঙ্গলবার শনিবার, আমি জানি না কেন। এবার মঙ্গলবার আমি টিউশন যেতাম, আমি হেঁটে যেতাম। শনিবার দিন টিউশন যেতাম, আমি ওই একই জায়গাতে পড়তে যেতাম, আমি বাবার সাথে যেতাম। কিন্তু তো মঙ্গলবার দিন যদিও বা আমার কোনো হয়তো চান্স থাকে যে আমি হয়তো কিছু হয়তো ওখানে গিয়ে হয়তো পাথর ফাথর দিয়ে হয়তো মানে যা হয় আর কি, লাঠি ফাঠি মেরেছি বা হয়তো ঠোকা খেয়েছি, কিছু হয়তো হতে পারে। এবার আমি তো শনিবার দিন বাইকে করে যাচ্ছি, অটোমেটিক্যালি আমার বাবা আমাকে ফেলে দেবে না বাইক থেকে, উনি থাকছেন আমার সাথে। আমার যদি কোথাও চোট লাগে, কোথাও ব্যথা লাগে, উনি সব দেখতে পাবেন। আমি টিউশন যাচ্ছি সুস্থভাবে, টিউশন থেকে বাড়ি যখন আসছি আমি দেখছি আমার হাতে পায়ে দাগ, বেশি হতো পায়ে,
মানে এইটা থেকে আমি মঙ্গলবার আর শনিবার তোমার টিউশন থাকতো, একটা জায়গায় তুমি মঙ্গলবার হেঁটে যেতে, আর একটা জায়গায় শনিবার বাবা দিয়ে যেত। তো এই টিউশন দুটো কি ক্লাস 8 থেকেই তুমি মঙ্গলবার আর শনিবারে কন্টিনিউ করছো? না, এটা অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে, তো তখন 9 থেকে ঘটছিল আমার সাথে এটা। কিন্তু 9-এ আমি যেখানে পড়তে যেতাম সোশ্যাল সায়েন্স, ওই পাড়াতেই যেতাম, আমি ওই এরিয়াতেই যেতাম আমি। এবার আমার ইকোনমিক্স আর ম্যাথস টিউশনটা ওই পাড়াতেই পড়লো 11-12-এ ওঠা। আচ্ছা আচ্ছা, তারপর এবার হ্যাঁ, আমি যখনই দেখলাম যে আমি টিউশন যাচ্ছি সুস্থভাবে, টিউশন থেকে আসছি, আমার হাতে পায়ে এরকম একটা দাগ, আসার সময় হয়তো খুব হাঁচি হচ্ছে, সর্দি লেগে গেল, মাথা ঝিমঝিম করছে, বা হয়তো হালকা হালকা জ্বর আসছে, তখন আমি বুঝলাম যে না, হয়তো ওই এরিয়াটাতে গেলেই আমার সাথে জিনিসটা ঘটছে। আমি যখন যাচ্ছি না তখন হচ্ছে না, আমি যখন যাচ্ছি তখন হচ্ছে। আমি একদিন স্কুল ভ্যানের আঙ্কেলকে বললাম কথাটা, নর্মালি আমি বলছি, দেখুন আমার পায়ে কি হয়ে যায় এগুলো শনিবার আর মঙ্গলবার। উনি বললেন কই দেখা। আমি দেখালাম আমার পায়ে হয়েছিল। তো উনি একদম নিজের মেয়ের মতনই আমাকে ভালোবাসতেন, একদম নিজের মেয়ের মতনই আমাকে দেখতেন। তো উনি আমাকে সেদিন শুক্রবার ছিল, শনি রবি স্কুল ছুটি। তো উনি আমাকে বললেন যে দেখ শনি, তোর সাথে আর দুদিন দেখা হবে না আমার, তো কালকে বাবাকে বলিস যে আমি তোকে টিউশনটা নিয়ে যাবো, তুই কোথায় পড়তে যাস। তো আমি বললাম, তো উনি বললেন যে আমি গেস করছিলাম তুই ওদিকেই হয়তো যাস। আমি বললাম ঠিক আছে তুমি এসো তাহলে। এবার উনি পরের দিন আমাকে নিতে এলেন টিউশন যাব বলে। আমি যখন বাইকে উঠতে যাব উনি আমাকে বললেন যে বেটু তুই আমাকে ধরে বস। আমি ওনাকে ধরেই বসলাম। উনি আমাকে নামালেন, টিউশনে ড্রপ করলেন, ড্রপ করে উনি চলে গেলেন। ছুটির সময় যখন নিতে গেলেন, বাবা কি করতো, আমাকে যখন নিয়ে যেত টিউশন, তো আমাকে ড্রপ করে সামনে একটা বস্তি ছিল, বস্তিটা দিয়ে বেরিয়ে যেত। আবার যখন আমাকে নিতে আসতো, বাবা আমাকে নিয়েই ওই বস্তিটা দিয়ে আবার যেত। মানে আসার সময় আমি বস্তিটা ফেস করতাম না, যাওয়ার সময় আমি ওটা ফেস করতাম। উনি কি করলেন, উনি আমাকে বস্তি দিয়ে নিয়ে গেলেন না, যে রাস্তা দিয়ে নিয়ে এলেন ওই রাস্তা দিয়ে আমাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা, আমাকে বললেন তুই বাড়ি গিয়ে একটু দেখিস যে তোর কোথাও দাগ হয়েছে কিনা। আমি বললাম ঠিক আছে দেখবো। তো আমি বাড়িতে গিয়ে চেক করলাম, আমি বললাম না গো কোথাও দাগ হয়নি। আমাকে বললো ঠিক আছে এবার থেকে না আমি তোকে নিয়ে যাবো। তখন কিন্তু আমার 12টা শেষের দিকে, মোটামুটি তোমার ওই নভেম্বর হবে, অক্টোবর নভেম্বর। বললাম ঠিক আছে। এবার ওই লাস্টের যে কটা দিন ছিল উনি আমাকে নিয়ে যেতেন। মিনওয়াইল জানুয়ারি থেকে টিউশন বন্ধ, ফেব্রুয়ারি থেকে বোর্ড, আর 2020 মার্চে কোভিড চলে এলো, মার্চের শেষে। ওইদিকে যাওয়ার পার্টটা আমার বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। এই যে জিনিসটা মার্চে যখন কোভিডটা হলো, আমাদের তখন 12-এর বোর্ড চলছিল। তো মানে এমন লকডাউন হয়েছিল যে আমাদের বোর্ডের লাস্ট একটা পেপারও আমরা দিতে পারিনি, বাড়ি থেকে বেরোনো টোটালি বন্ধ। এবার ওই যে টাইম পিরিয়ডটা যেটা ছিল বাড়ির ভেতরে, ওই হাতে পায়ে দাগ হওয়া বা ওই শরীর খারাপ হওয়া ঘন ঘন কোনোটাই হতো না। ধীরে ধীরে আমারও যেন কিরকম একটা মাইন্ড থেকে জিনিসটা বেরিয়ে গেছিল যে আমার সাথে এটা কোনোদিন হতো বা আমার সাথে এটা হয়েছে বা আমি এরকম ভয় পেতাম, এই ব্যাপারগুলো আমার মাথা থেকে বেরিয়ে গেল। এই করে 2020 মোটামুটি তোমার ওই জুলাই অগস্ট নাগাদ লকডাউনটা উঠে গেল। তখন মোটামুটি আমরা সবাই সবার বাড়িতে যেতাম আসতাম। এবার অগস্টে আমার বার্থডে, যথারীতি বাড়িতে অনেক একসাথে তো লোকজনকে ডাকা যাচ্ছিল না তখন কোভিড এর জন্য, তো পার্টে পার্টে পার্টি দেওয়া হয়েছিল, মানে স্কুল ফ্রেন্ডস একদিন, পাড়ার ফ্রেন্ডস একদিন, এইভাবে। আচ্ছা, এবার এই করতে করতে সেপ্টেম্বরের মোটামুটি 3 তারিখ বা 4 তারিখ ওরকম আমার পাড়ার ফ্রেন্ডসদেরকে ডাকা হয়। এবার আমার পাড়াতেই একটা মেয়ে থাকতো, শ্রেয়া, সে এখনো থাকে। শ্রেয়া আর শ্রেয়ার মাও আসে, শ্রেয়ার বাবা মারা গেছেন। তোমাকে আমি অন্য কোনো একটা কোনোদিন তোমাকে আমি ঘটনাটা বলবো, শ্রেয়ার বাবার মারা যাওয়ার ঘটনাটা। ওটাও মানে বিভৎস একটা ভয়ানক ঘটনা, তোমাকে আমি বলবো পরে সেটা। তো যাই হোক, শ্রেয়ার বাবা মারা যান, তো শ্রেয়া আর শ্রেয়ার মা ছিল। তো আন্টিও আসে, শ্রেয়াও আসে, এবং রাত্রেবেলা আমাদের বাড়িতে ওরা থেকে যায় ডিনার করে। এবার আমি আর শ্রেয়া ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। এটা 2020 ঘটনা বলছি আমি। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। এবার গল্প করতে করতে না হালকা হালকা ভোর হয়ে এসছে। এবার হঠাৎ করে আমার চোখ যায় আমাদের বাড়ির সামনে রাস্তাটায়। আমি দেখছি আমাদের বাড়ির কোনায় একটা হলুদ ফুলের গাছ আছে। আমি দেখছি একটা বয়স্ক মহিলা, পরনে শাড়ি, ছোট ছোট চুল, মানে সাদা নয়, ধবধবে সাদা নয়, কাঁচা পাকা চুল মাথায়, পরনে শাড়ি, হাতে একটা বস্তা নিয়ে উনি
ফুলের গাছটা ঝাঁকাচ্ছেন খুব। এবার ওই টাইমটাতে আমার বার্থডে বলে আমার ঠাকুমা ওখানে গেছিলেন, যেখানে থাকতাম। তো আমরা দোতলায় আছি, উনি নিচে ইয়েতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওরকম গাছটা ঝাঁকাচ্ছেন। তো আমি শ্রেয়াকে বললাম যে দেখছিস কি বাজে মহিলা, এরকম ফুলগুলো নষ্ট করছে, এক্ষুনি মাম্মাম ঘুম থেকে উঠবে আর চিৎকার করবে, মাটিতে পড়ে যাচ্ছে ফুলগুলো, তো পুজোতেও লাগবে না ওনার, কেন এরকম করে কে জানে। হ্যাঁ, আমার ঠাকুমা। তো উনি শ্রেয়া আমাকে বলছে হ্যাঁ সত্যি, কি জানি মাথা ফাথা খারাপ বোধহয়। দিয়ে আমি দেখছি ফুলগুলো দেখলাম মাটিতে পড়ে গেছে। নর্মালি আমরা সকালবেলায় বয়স্ক মানুষ ফুল তুলতে কেন বেরোন? পুজো করবে বলে ওই জন্য ফুল তুলতে বেরোন। এবার ওনাকে দেখছি মাটি থেকে কুড়িয়ে ফুলগুলো তুলে বস্তার মধ্যে ফেলছেন নিজের। এবার মাটি থেকে কুড়িয়ে নেওয়া ফুল তো আমরা ঠাকুরকে কখনো নিবেদন করি না। এবার উনি ওইভাবে ঠাকুরের নিজের একটা বস্তার মধ্যে ফুলগুলোকে ফেলছেন। আর দেখে মনে হচ্ছে ভীষণ ভাবে টায়ার্ড উনি, মানে হাঁটতে চলতে পারছেন না, মানে কোনো মতে হয়তো কষ্ট করে করে হাঁটছেন। অথচ ওই রকম বিভৎস যে বয়স্ক মানুষ একটা মানে 80-85 বছর বয়স হবে ওরকম কিন্তু নন। এবার আমরা দেখছি ওপর থেকে যে উনি কোন দিকে যান। আমি শ্রেয়াকে বললাম যে দেখ তো কাদের বাড়িতে ঢোকে, তার মানে বুঝবো যে ওখানেই থাকে হয়তো, ওই বাড়িতেই থাকে হয়তো। আর আমরা নিচে তাকিয়ে আছি ব্যালকনি থেকে। উনি যাচ্ছেন আমাদের বাড়ির সামনেটা দিয়ে। হঠাৎ করে আমাদের গেটটার সামনে যখন পৌঁছলেন, বাড়ির গেটটার সামনে যখন পৌঁছলেন, উনি না একবার ওপরে তাকালেন। আমার সাথে যে আই কন্ট্যাক্ট হলো, উনি ছিটকে গিয়ে পড়লেন সামনেটা। হ্যাঁ, আমাদের উনি হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তাটা দিয়ে, ফুল টুল উঠিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমাদের গেটের সামনেটা যখন পৌঁছলো, যেই তাকালেন আমার দিকে, আমি কিন্তু কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি, এমন কিছু আমি বিভৎস মানে জাস্ট নর্মাল বাড়িতে যেরকম থাকে মানুষজন ওরকম ভাবে বাড়ির একটা জাস্ট এমনি সিম্পল একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছি ওপরে। উনি আমার চোখের দিক তাকিয়ে ছিটকে সামনে পড়ে গেলেন। আচ্ছা, আমি বুঝতে পারলাম না কেমন হলো জিনিসটা। আমার তখনই একটা খটকান। আমি যেহেতু মানে খুব এই সানডে সাসপেন্স বা এই টাইপের জিনিসপত্র, মাম্মামের সলভ করা অনেক ঘটনা চোখের সামনে, বললাম তোমাকে যেটা আমি দেখেছি ঘটনা সলভ হতে, আমার তখনই কেমন একটা সন্দেহ হলো, যেটা হয়তো মানে খুব একটা হয়তো উনি স্বাভাবিক কিছু হয়তো মানে কিছু একটা হয়তো নয়, কেমন একটা লাগলো না। আমার মনে হলো সেটা। তার কারণ হচ্ছে যেহেতু মাম্মাম এই জিনিসগুলো করতেন বা এই জিনিসগুলো অনেক মানুষের উপকার করেছেন, এবার উনি মানুষের উপকার করছেন, কিন্তু সেই মানুষটার যে ক্ষতি করতে চেয়েছিল বা যে অপকার করেছিল, তার তো আলটিমেটলি সে তো নিজের গোলটা অব্দি অ্যাচিভ করতে পারলো না, না সে তো নিজের পুরো জিনিসটা হলো না, আলটিমেটলি তো তারই ক্ষতিটা হলো। এবার এইসবের জন্য আমাদের বাড়িটা না বাঁধানো, মানে ওই তোমার ইয়ে দিয়ে বাড়ি করার সময় অনেক সময় বাঁধিয়ে দেয় না, মানে ঠাকুরের ওই নাম টাম মন্ত্র ফন্ত্র দিয়ে, তো ওই জন্য আমাদের বাড়িটা বাঁধানো। না, আমরা যেখানে থাকতাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে থাকতাম আমরা, সেই বাড়িটা আমার বার্থডে বলে, হ্যাঁ ওই বাড়িটাও বাঁধানো, এই বাড়িটাও সন্তোষপুরের বাড়িটাও বাঁধানো আমাদের। তো এবার হ্যাঁ, এবার আমার না ডাউট হলো যে উনি ওই একে তো গাছ থেকে ফুল নিলেন, ভালো কথা। এবার যে পোর্শনে গাছটা, ওই পোর্শনটা আমাদের এক্সটেন্ড করা, মানে যখন বাড়ি তৈরি হয়েছিল ওই পোর্শনটা হয়তো বাঁধানো হয়নি, কারণ ওটার পাশেই একটা সরু একটা ড্রেন টাইপের যাচ্ছে, সেটা আমাদের ঠাকুরঘর থেকেই ড্রেনটা যায়, ঠাকুরের যাই হোক ফুল টুল সব ধুয়ে ফল টল ধুয়ে যে জলটা পাস হয় ওখান দিয়ে, তো ড্রেনের ওই পারে মানে বাড়ি ওটা পরে করা হয়েছে এক্সটেন্ডেড পোর্শনটা, তো ওই পোর্শনটা বাঁধানো নয়। আমার ওইটুকু টাইমের মধ্যে মাথায় একটা ক্লিক করলো যে হ্যাঁ, বাঁধানো যখন হয় না গেটের একটু বাইরে থেকেই বাঁধানো হয়, যাতে ওই বাড়ির গন্ডির আশেপাশে কেউ ঢুকতে না পারে, কোনো নেগেটিভ কিছু ঢুকতে না পারে। সামহাও যদি ওটা কোনো নেগেটিভ কিছু হয়েও থাকতো, ও হয়তো মানে সামহাও হয়তো ভেতরে স্টেপ ইন হয়তো করে ফেলেছিল, সেটা তো বুঝতে পারেনি। যাই হোক, এনিওয়েজ, তো দেখছি আমি আবার মোটামুটি উনি উঠে দাঁড়ালেন, ওই মহিলা উঠে দাঁড়ালেন, এবং উঠে দাঁড়িয়ে দেখছি আমি হাঁটতে শুরু করে। এবার শ্রেয়া না এই জিনিসগুলো বিশ্বাস করতো না, মানে আমার সাথে যে আমার বন্ধু ছিল, ওর আমার এই হাত পায়ে যে দাগগুলো হতো আমি শ্রেয়াকে বলতাম, বাবা মার মতো শ্রেয়াও আমাকে বলতো যে তুই এগুলো কোথাও ধোকা খেয়েছিস, কোথাও ব্যথা পেয়েছিস, লেগে গেছে কোথাও। ও খুব একটা মানতো না জিনিসগুলো। তো এবার আমি
শ্রেয়াকে তো বলবো জিনিসটা, আমি তো জানি শ্রেয়া জিনিসটা বিশ্বাস করবে না কিছু। তো আমিও ভাবলাম যে দেখি উনি কোথায় যান, হয়তো আমি ভুলও ভাবতে পারি, হয়তো এমনি হয়তো জিনিসটা পাথরে ফাথরে হয়তো হোঁচট খেয়ে বা কিছু হয়তো হয়েছে। তো আমি দেখলাম হেঁটে 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 আমাদের পাশের বাড়ির গেট অব্দি উনি গেলেন, গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি একবার দুই পাশে দেখলেন যে কেউ আসছে কিনা বা কিছু হয়তো একটা দেখলেন। তারপরে যেটা ঘটলো মানে মানে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে তোমাকে ঘটনাটা বলতে গিয়ে, মানে আমি ঘামছি, এখনো ঘামছি সিচুয়েশনটা একবার সিনটা মনে করে। এবার আমি কিন্তু জিনিসটা আমিও দেখছি, শ্রেয়াও দেখছে। মনের ভুল হলে আমার হয়তো একার হবে বা ওর হয়তো একার হবে, দুজনে সেম জিনিসটা যখন দেখছি তার মানে ওটা ঘটেছে আমাদের সাথে বা ওটা সত্যিকারের জিনিসটা হয়েছে। আমি দেখলাম উনি যে গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন পাশের বাড়ির, উনি ওই লোহার অত লম্বা গেটটা ভেদ করে ভেতরে ঢুকে গেলেন। লোহার গেট ভেদ করে ভেতরে ঢুকে গেল? হ্যাঁ। কি বলছো? গেটের তালা মারা, ওদের যে সদর দরজা সেটা বন্ধ। হ্যাঁ। উনি যে গেট টপকে ঢুকবেন, গেটটা অনেক উঁচু, গেটের উপরে লোহার ওই কোন শেপের দিয়ে দেওয়া, মানে কোন শেপের গ্রিলেরই মানে লোহারই ওই ডিজাইন করা, যাতে কেউ টপকে না ঢুকতে পারে। কোনো চান্স নেই ওনার ঢোকার ভেতরে। আমরা মানে চোখের নিমিষে দেখলাম যে উনি গেটটা ভেদ করে ঢুকে গেলেন। আমি শ্রেয়ার দিকে তাকাচ্ছি, শ্রেয়া আমার দিকে, দুজনে মানে আমরা পুরো ব্ল্যাঙ্ক, যেটা কি দেখলাম আমরা। আমি ওকে বললাম যে এতটা যখন দেখলাম আমরা, তখন দেখি উনি লাস্ট অব্দি কি হয়, মানে ব্যাপারটা কি হচ্ছে লাস্ট অব্দি। তো উনি যে গেটটা ওইভাবে ভেদ করে ভেতরে ঢুকলেন, উনি না গেটটা ধরে বসে পড়লেন। ওনার আর ওঠার ক্ষমতা নেই, উনি দেখে মনে হচ্ছে আর উনি কিছু কাজ করতে পারছেন না, উনি মানে নিজে উঠে হয়তো যেতেও পারছেন না। তো বেশ কিছুক্ষণ বসার পরে উনি আবার উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে হেঁটে হেঁটে দেখলাম ওই বাড়িটার একদিকে আমাদের বাড়ি, আরেকদিকে অন্য কারোর একটা বাড়ি, অন্য একটা লোকের বাড়ি। তো উনি আমাদের দিকে এলেন না, উনি উল্টো দিকে যে বাড়িটা, যাদের বাড়িটা মানে ওদের বাগানের দিকটাতে, মানে বাগানের ভেতর দিয়ে গিয়ে ওই যে ওইদিকে যে উল্টো দিকে বাড়িটা, ওইদিকে উনি চলে গেলেন। এবার তারপরে যেহেতু বাড়িটা আছে আমাদের পাশের বাড়ির, যে ওদের বাড়িটা যেহেতু আছে, তো আমরা ওই পাশে আর দেখতে পেলাম না কোথায় গেলেন। এবং উনি ওইদিকে চলে যাওয়ার পরই আমি শ্রেয়াকে বললাম, আমরা হয়তো দুজনেই হয়তো একসাথে ভুল মানে করলেও হয়তো করতে পারি, আমরা হয়তো হ্যালুসিনেট করতে পারি, আমরা হয়তো প্রচন্ড এইসব ভূতের সিনেমা দেখি, আমরা সানডে সাসপেন্স শুনি, হয়তো হতেও পারে আমরা হয়তো কিছু করে থাকতে পারি, মানে হ্যালুসিনেট করে থাকতে পারি, বা হয়তো কিছু হয়তো হয়েছে, হয়তো এটা হয়নি আমাদের সাথে, চলো এবার নিচে গিয়ে দেখি। আর যখন এই ঘটনাটা ঘটছে, মানে আমরা এমন ভাবে জিনিসটাকে মানে কাইন্ড অফ গিলছি, কাইন্ড অফ দেখছি, আমাদের কারোর মাথাতেই আসেনি যে বলি তুই ব্যালকনিতে দাঁড়া, আমি নিচে গিয়ে দেখছি কি হচ্ছে। এই জিনিসটা কারোর মাথাতেই আসেনি, আমরা দুজনেই হাঁ করে দেখছি ব্যালকনি থেকে ব্যাপারটা। তো যথারীতি আমরা নিচে নামলাম, নেমে দেখছি যে আমার ঠাকুমা মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে। তো আমাকে বললাম, মাম্মা চাবিটা দাও তো, একটু গেটটা খুলবো। ও বললো কেন? দরকার আছে। ওনাকে কিছু বলিনি তখনও। তো উনি চাবিটা দিলেন পেরে, আমরা গেটটা খুললাম, খুলে পাশের বাড়িতে গেলাম, দেখছি না ওদের তখনও তালা দেওয়া, ওরা কেউ ঘুম থেকে ওঠেনি তখনও। ওদের পাঁচিলের সামনেটাতে গিয়ে আমরা পাঁচিলে হাত রেখে অনেক লাফাঝাফা করে দেখলাম যদি কিছু দেখতে পাই, দেখলাম না, কিছু দেখতে পাচ্ছি না আমরা। বাড়ি চলে এলাম আবার। এসে দুজনে আমরা সোফাতে বসে, ও আমার দিকে তাকিয়ে আমি ওর দিকে তাকিয়ে, আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কি হলো। দিয়ে শ্রেয়া বলছে খিদে পাচ্ছে, চল কিছু খাই। আমি বললাম যে ঠিক আছে চল। এবার আগের দিন তোমাকে বললাম আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো যে কেকটা বেঁচে গেছিল, ফ্রিজে রাখা ছিল। এবার ফ্রিজ খুলে কেক বার করলাম, বাটিতে ঢাললাম, ঢেলে যে খেতে যাব, আমি দেখছি আমার ডান হাতের বুড়ো আঙুলের নিচে, মানে হাতের যে তালুটাতে
একটা গোল একটা সবুজ রঙের দাগ, মানে যে জিনিসটা এত বছর ধরে আমার পায়ে হয়ে এসেছে ওটা আমি দেখছি আমার হাতের তালুতে, যেটা কিন্তু ছিল না। কেক কাটার সময় আমরা ডান হাতেই কেক কাটি, কেক যখন খাওয়াইও বা আমরা নর্মালি কিছু করলে ডান হাতেই করি। আমরা ক্লারিফিকেশনের জন্য আগের দিন রাতের ভিডিওগুলো পর্যন্ত চেক করলাম যে ছিল কিনা। দাগটা নেই, ছিল না দাগটা। ওটা দেখে না তুমি মানে আমার যা অবস্থা হয়েছিল ভেতরে, আমি তো বাইরে ওটা প্রকাশ করতে পারছি না, কারণ বাবা মা তো জানি জিনিসটা বিশ্বাস করবে না, ওরা আবার কিছু একটা বলবে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ওরা তো কেউ মানবে না জিনিসটা। আমি তখন বুঝতে পারলাম যে এতদিন ধরে যেটা তার মানে আমার সাথে ঘটে এসেছে সেটা স্বাভাবিক তো নয়, উল্টে সেটা এরকমই কোনো নেগেটিভ কিছু এনার্জির কপরে আমি সামহাও আমি তাদের গণ্ডির ভেতরে ঢুকে পড়তাম, বা সামহাও তাদের হয়তো হাতের নিশানায় আমি থাকতাম, এবং যেগুলো ঘটে এসেছে যে ফলো করতে করতে তোমার বাড়িতেও চলে আসছে হয়তো। হ্যাঁ, প্রবাবলি। কিন্তু এটার আরেকটা সাইডও আছে, আমি বলছি। তো এবার আমি বুঝতে পারলাম যে এটা তার মানে কোনো নেগেটিভ এনার্জি যেটা আছে, যেটা আমার সাথে ইচ্ছেকৃতভাবে হচ্ছে। এমন নয় যে কেউ হয়তো সাডেনলি আমি হয়তো কোনো একটা বাজে জিনিসে পা দিয়ে দিলাম, বা আমি একটা বাজে জায়গার পাশ দিয়ে চলে গেলাম, আমার সাথে হলো না, সেটা না। এটা আমার সাথে ইচ্ছেকৃতভাবে হয়। এবং যেহেতু লকডাউনের জন্য আমি বাড়িতে ছিলাম, বা যখন আমার 9 থেকে 10-এ উঠলাম, 10 থেকে 11-এ উঠলাম, ছুটিগুলো, গরমের ছুটিগুলো বাড়িতে থাকতাম, যেহেতু হতো না আমার সাথে, কারণ আমাদের বাড়িতে বাঁধানো। তুমি যখন এই মহিলাকে দেখতে রাতে তোমার ফ্রেন্ডের সাথে নিচে গেলে, তোমাদের বাড়ির গন্ডির বাইরে কি তুমি পা দিয়েছিলে? কি আমি? মানে দেখতে যাওয়ার জন্য উঠেছিলে, বাড়িটা যতটা অব্দি বাঁধানো, সেই যে গন্ডি, সেই গন্ডির বাইরে কি পা দিয়েছিলে তুমি? হ্যাঁ, আমি তখন তো ওনাকে দেখতে যাওয়ার জন্য উনি তো মিলিয়ে গেলেন ওইদিকে গিয়ে, ওনাকে তো আর খুঁজে পাওয়া গেল না। আমি যখন তালা খুলে যখন গেলাম, হ্যাঁ আমি গন্ডির বাইরে তো গেলাম, আমি নত যাবো কি করে ওই দিকটা। তো এবার হ্যাঁ আমি বুঝতে পারলাম যে না, এটা স্বাভাবিক নয়। এবং এই জিনিসটা যেটা আমি পরে অনেক স্টাডি করে, অনেক জিনিসপত্র ঘেটে, এবং আমি সাথে সাথে আমার হাতটা ইভেন মাম্মামকেও দেখাই। মাম্মাম আমাকে শান্ত করার জন্য, বা যাতে আমি ভয় না পাই সেই কারণে আমাকে বলে যে না ও কিছু না, এই পাশের বাড়ির যে দিদাটা থাকে না, ও খুব এরকম বদমাইশ আছে, ও সকালবেলা গেছিল হয়তো ফুল তুলতে, এটা কিছু হয়নি, এটা ঠিক হয়ে যাবে। তোমার যেরকম পায়ের মধ্যে হয় না, এটা হয়তো ওই রকমই হয়েছে। আমি ওনাকে বললাম 2-3 বার যে মাম্মাম না, আমি ওনাকে দেখলাম, আমি ওটা দেখলাম। আমরা দুজনে মিলে ভাবছিলাম যে আমরা হ্যালুসিনেট করছি, এটা ইমাজিনেশন, আমরা ভুল দেখেছি, কিন্তু না, আমার কাছে প্রমাণ আছে যে আমরা সত্যি দেখেছি, ওরকম হয়েছে। তো আমি বুঝতে পারলাম উনি যাতে আমি ভয় না পাই, ওই জন্য উনি আমাকে আশ্বস্ত করার জন্য জিনিসটা আর কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। তারপর থেকে আমার রিসার্চ শুরু হলো। আমি এখানে সেখানে অনেক কিছু ঘেটে, অনেক কিছু দেখে, জিজ্ঞেস করে অনেক মানুষকে আমি জানতে পারলাম যে আমাদের সমাজে আমরা যেটাকে সেই অর্থে ভূত, পিশাচ, প্রেতাত্মা, অশরীরী আমরা যে বলে থাকি জিনিসগুলোর, এরা কিন্তু সবকটা জিনিসই এই সবকটা জিনিসই কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এই রূপগুলো নেয়। কিন্তু মানুষ জীবিত থাকতে থাকতেও অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এবং সেটা থ্রু ব্ল্যাক ম্যাজিক হোক, বা আরেকটা জিনিস হয় যেটা গ্রাম বাংলার দিকে বেশি প্রচলিত, সেটাকে বলা হয় ডাইনি। হয়তো শহরের দিকে খুব একটা জিনিসটা হয়তো প্রচলিত নয়। এবার এই ডাইনি বিদ্যা শিখে যখন কেউ বাড়ি ফেরে না, তো ও যাকে চোখের সামনে দেখবে তাকে ও মেরে ফেলবে, এটা একটা কনসেপ্ট আছে। ওই জন্য ওরা ভোর রাতে ওরা বেরোয় বাড়ি থেকে, এবং ওরা আলো ফোটার আগে ওরা চেষ্টা করে বাড়িতে ফিরে যাওয়ার। আর আমরা যেটা দেখেছিলাম, আমরা ভোরেই দেখেছিলাম, এমন একটা টাইমে যখন আর কি সে হয়তো সেই জ্ঞানটা, সেই বিদ্যাটা হয়তো অর্জন করে তিনি হয়তো যাচ্ছিলেন, সামহাও ওনার রাস্তাতে আমাকে দেখতে পেয়ে গেছেন। এবার যেহেতু বাড়িতে বাঁধানো আমাদের, উনি ডাইরেক্ট কোনো এফেক্ট করতে পারেননি আমাকে। হাতের মধ্যে ওরকম একটা কিছু আমি
দেখতে পেলাম হয়েছে। এবং হাতের দাগটা কিন্তু সবুজ, আমার পায়ে যেগুলো হতো সেগুলো কিন্তু কালো কালো হতো। মানে উনি যে আমাকে কিছু করেও যদি থাকেন, উনি সেইভাবে অতটা মানে পাওয়ারফুল কিছু হয়তো আমার ওপরে কিছু হয়তো ফেলতে পারেনি, বা সেরকম হয়তো সাংঘাতিক কিছু হয়তো করতে পারেনি। এবার আমি এই কথাটা বাড়িতে, যখন আমি এত কিছু দেখলাম, জানতে পারলাম, আমি এই কথাটা বাড়িতে জানাই। অ্যাজ ইউজুয়াল বাবা মা আমাকে বলছে তুমি ভালো কিছুই দেখেছো, হয়তো সবসময় খারাপটা কেন নেবে। আমি বোঝানোর চেষ্টা করছি যে না, ভালো কিছু দেখলে ক্ষতি হতো না, আমার হাতের মধ্যে রক্ত জমে গেছে, তার মানে এটা একটা কাইন্ড অফ ক্ষতি করারই একটা চেষ্টা, না তো হতো না ওটা। তো এই করে করে 2021 এলো। তো 2021-এর যে কোভিড ভেরিয়েন্টটা যেটা এসেছিল, মানে যেটা তোমার সেকেন্ড ওয়েভটা যেটা এসেছিল, সেটা আরো সাংঘাতিক ছিল, আরোই বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল মানুষের। এবার আমার সাথে যে আমি শ্রেয়া যে আমাদের বাড়িতে আসতো, বা আমি যে শ্রেয়াদের বাড়িতে যেতাম, শ্রেয়ার সাথে আমার মোটামুটি কন্ট্যাক্ট অনেকদিনই বন্ধ হয়ে গেল এই কোভিড এর জন্যই, যা হতো ফোনে। এবার এই যে ঘটনাটা যেটা আমি বললাম 2020 সেপ্টেম্বরে হলো, এটা কিন্তু তারপরে আর ঘটেনি আমার সাথে। এবং তোমার 2021-এ নভেম্বরে স্কুল কলেজ খুললো 16 তারিখ বা 17 তারিখ করে। তো আমরা মোটামুটি তার আগেই আমরা সন্তোষপুর শিফট করে যাই ওখান থেকে। এবং সেই শিফট করে যাওয়াটা হঠাৎ হয়েছিল, মানে হুট করে হলো একদম। তো যাই হোক, শিফট করে যাই আমরা, এবং তারপরে আমার নর্মালি কলেজ খোলে, আমি কলেজ যাতায়াত শুরু হয়, কলেজ যাই। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারিতে আবার কোভিড এলো, 2022 ওমিক্রন এলো। জানুয়ারি মাসটা সব বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ আবার খুললো ফেব্রুয়ারির মোটামুটি 6-7 তারিখ করে, সরস্বতী পুজোর পর। আবার অনেকটা দিন ঘরে আটকা পড়ে গেলাম। আবার এই সমস্ত যে জিনিসপত্রগুলো আমার সাথে হওয়াটা বন্ধ হয়ে গেল। আবার যখন ফেব্রুয়ারিতে খুললো, মানে হাতের মধ্যে দাগ, পায়ের মধ্যে দাগ। তুমি যখন কলকাতায় চলে আসলে তারপরে কি দাগ হওয়ার ব্যাপারটা বন্ধ ছিল? হ্যাঁ, তখন তো মোটামুটি ঘরেই তো বন্ধ, মানে ঘরেই তো থাকতাম না, বেরোতাম না তো খুব একটা। তারপর তো মানে এখানে আসার পর তো নভেম্বর থেকে কলেজ খুলে যায় এবং নভেম্বর থেকে যাতায়াত শুরু হয়। হ্যাঁ, তখন মোটামুটি হতো না আর, মানে একদমই হতো না জিনিসটা। তো তারপরে আবার জানুয়ারিতে কোভিড হলো, তো সব বন্ধ হয়ে আবার ফেব্রুয়ারিতে চালু হলো। ফেব্রুয়ারিতে আমি প্রথম দিন কলেজ গেলাম, ভালো কথা। বাড়ি এলাম, আসার পরে হঠাৎ করে রাতের দিকে আমি খেয়াল করছি আমার থাইতে আবার একটা কালো ওই ঠোঁটের দাগ তো বটেই, এবং দাগটা এত বিভৎস, মানে শিউরে উঠবে কেউ দেখলে। আচ্ছা, পুরো একটা কালো একটা ঠোঁটের একটা গোল দাগ, এবং তার ভেতরে মানে দাঁত দিয়ে কামড়ে ধরলে যেরকম একটা হয় না দাঁতের দাগ, লম্বা লম্বা কিছু ভার্টিক্যাল দাগ, মাঝখান থেকে একটা হরাইজন্টাল দাগ, পুরো একদম ওরকম। মানে দেখে মনে হচ্ছে কেউ হয়তো ট্যাটু করে দিয়েছে পায়ে আমার। সেম জায়গায় দাগগুলো হতো? মানে এত বছর ধরে যে হচ্ছে সেম জায়গায় কি দাগগুলো হতো? না, ওই আর কি আশেপাশে ঘুরতে থাকতো, হাঁটুর পাশে হলো, কোমরের কাছে হলো, এরকম ভাবে, আবার হয়তো থাইতে হলো, এরকম। ওইটা দেখে না এতদিন পরে আবার শুরু হলো ব্যাপারটা আমার সাথে। আমার ভিতরে না ওই ভয়টা আবার যেন একটা মানে জেগে উঠলো। আমি আবার দেখালাম বাড়িতে, মাম্মামকে দেখালাম। মাম্মাম ঠাকুরের আর কি ফুল টুল মাথার মধ্যে ঠেকিয়ে দিল আমাকে, এবং আমাকে বললো দেখো তুমি একটু সাবধানে চলাফেরা করো, আমার মনে হয় তুমি কিছু হয়তো খারাপ জিনিস হয়তো পা দিয়ে দিয়েছো বা কিছু হয়তো হয়েছে, ওই জন্য হয়তো আবার হলো ব্যাপারটা। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি দেখে চলেই চলবো। মা বাবা বললাম তাদেরকে, তারা বললো আবার শুরু করলি তুই, ধাপ 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 করে সিঁড়ি দিয়ে ওঠা নামা, কলেজে গিয়ে ওরকম করছিস, আবার ব্যথা খাচ্ছিস, আবার তারপরে রক্ত জমে যাবে, এগুলো ভালো না হওয়া, এরকম ভাবে শারীরিক শরীরের প্রবলেম হয়ে যাবে। অনেক সময় পিসিওডি বা এই টাইপের সমস্যা থাকলেও মানুষের এরকম হয়। তো ওরা তখন ওইসব হেমোগ্লোবিনের প্রবলেম বা এরকম হয়তো কিছু, হয়তো শরীরের মধ্যে আয়োডিন বা তোমার আরো যে নিউট্রিয়েন্টস যা যা শরীরের দরকার, হয়তো কোনোটা হয়তো ডেফিসিয়েন্সি হচ্ছে বা এরকম কিছু, হয়তো রক্তের কিছু প্রবলেম হচ্ছে, এইসব ভাবা শুরু করলো। ইভেন টেস্টও করানো হলো অনেক। তো সবকিছু ঠিকঠাক,
কোথাও কোনো রক্ততে প্রবলেম নেই, শরীরের ভেতরে কোনো প্রবলেম নেই আমার। ইভেন আমার হায়দ্রাবাদে গিয়ে পর্যন্ত আমি টেস্ট করিয়েছিলাম, তখন কিচ্ছু প্রবলেম নেই আমার শরীরে, এভরিথিং ইজ নর্মাল। তাহলে কেন হচ্ছে এগুলো? ধীরে 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 আবার শুরু হলো 2022 থেকে। মানে কলকাতাতে আসার পর আবার শুরু হলো এখানে সন্তোষপুরে আসার পর। আমি একটা জিনিস একটু তোমায় জিজ্ঞেস করছি, আমার যেটা মনে হচ্ছিল তখন ঘটনা শোনার সময়, তুমি ওই বস্তির মধ্যে দিয়ে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় আসতে, মানে তোমার বাবা নিয়ে আসতেন হয়তো ওই বস্তিটার মধ্যে দিয়ে, সেখানে হয়তো খারাপ কিছু ছিল বা তোমার ওই ইন্ডাস্ট্রিয়াল যে জায়গা, আমি নামটা নিচ্ছি না, সেই পার্টিকুলার জায়গাতেই হয়তো তোমার সাথে এরকম টাইপের কারোর নজর পড়েছিল বা কিছু। এগুলো আমি জানতাম যে এরিয়া ভিত্তিক হয়, তুমি ওই জায়গা থেকে চলে আসলে তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, হওয়ার কথা না। কিন্তু তুমি বলছো যে কলকাতাতে আসার পর আবার স্টার্ট হয়েছে, এটা আমার কাছে খুবই মানে উইয়ার্ড, মানে আমি কোনো অ্যান্সার পাচ্ছি না। না, এটার কারণ আছে। আমি এটাতে মানে আমি পরে জিনিসটা মিস্ট্রিটা সলভ হয়েছিল আমার কাছে। তো এবার হয় এরকম, আবার আমি দেখতে পেলাম। এবার কলেজ যাওয়া আসা শুরু হলো এইভাবে, এবং তুমি মানে বিশ্বাস করো, একদিন হলো আবার মানে হয়তো ওইরকম প্রত্যেক সপ্তাহে 2 দিন করে করে শনি মঙ্গলবার, যেটা আমার ক্লাস 12 হতো ওরকম হয়তো হতো না, বাট ওই আর কি, এক সপ্তাহ হলো আবার এক সপ্তাহ হলো না, আবার তারপরের সপ্তাহে হয়ে গেল। মানে এটা কি শনি মঙ্গলবার করেই হচ্ছিল? হ্যাঁ, এখানে আসার পরও তাই হচ্ছিল, নয় শনিবার নয় মঙ্গলবার। বাট মানে এত ভিগোরাসলি মানে উইক বাই উইক হচ্ছিল না, মানে গ্যাপ দিয়ে হচ্ছিল? হ্যাঁ, গ্যাপ দিয়ে হচ্ছিল। এবার অ্যাকচুয়ালি আমরা তো আগে যেখানে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা যেটা ছিল, ওখানে আর কি মানুষজন আশেপাশে থাকতো। এবার আমাদের এই দিকটাতে, সন্তোষপুরের দিকটা না প্রচন্ড ফাঁকা ফাঁকা, মানে আমাদের এখানে অর্ধেক ফ্ল্যাট বলো, অর্ধেক বাড়ি বলো, সব বন্ধ। ইভেন এখানে মানে বয়স্ক মানুষদের নাম্বার অনেকটা বেশি, মানে বেশিরভাগ সব বৃদ্ধ মানুষ। তো 8টার মধ্যে সব ফাঁকা হয়ে যায় কাইন্ড অফ, মানে সেরকম তুমি লোকজন দেখতে পাবে না, ভীষণই ফাঁকা ফাঁকা। হ্যাঁ, যাদবপুর সন্তোষপুর, যাদবপুরের ওই দিকটা যদিও বা একটু জমজমাট, সন্তোষপুরটা ভীষণই মানে এখন ইদানিং মানে এই লাস্ট কিছু বছরে ভীষণ ফাঁকা হয়ে গেছে। তো এখানে যে ওরকম টাইপের কিছু হবে বা কেউ যে জিনিসপত্র ব্ল্যাক ম্যাজিক বলো বা কোনো নেগেটিভ কিছু যে প্র্যাকটিস করবে, এটা না আমার মাথাতেই আসেনি। কারণ এখানে মানুষজনের মানে রেটটাই ভীষণ কম, মানে মানুষজন ভীষণই কম। যারাই থাকে তারা ওই আর কি রাতের পরে কেউ আর সেভাবে বেরোয় না বাইক থেকে, ওই রকম মানে বয়স্ক টাইপের মানুষজন। তো আমি তখন মনে হলো যেটা আমার, যে এটা কোনো মানুষের করা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের কিছু হয়তো নয়, এটা হয়তো কোনো একটা এন্টিটি যে হয়তো আমার আশেপাশে সে হয়তো থাকে বা সে হয়তো রিভলভ করছে, বা সে যদি মানে ডাইরেক্টলি যদি ক্ষতি নাও করে, তাকে দিয়ে যদি কেউ করিয়েও থাকে, তাহলে মানে মিডিলে কোনো একটা এন্টিটি আছে যে করাচ্ছে। যদি কেউ হয়তো অনেক সময় হয় না, যারা তান্ত্রিক ফান্ত্রিক থাকে, তারা হয়তো কাউকে পাঠায় বা কাউকে দিয়ে হয়তো কিছু করায়, এরকমও অনেক কেসেস হয়। তো সেটা যদি হয়েও থাকে, সেই তান্ত্রিক বা সেই মানুষটা ডিরেক্টলি আমার ওপর করছে না, সে কাউকে দিয়ে করাচ্ছে, এবং সেটা হয়তো কোনো অসুবিধা, তার হয়তো সে কোনো ফিজিক্যাল কিছু না। এবার এইভাবেই মোটামুটি 2022 থেকে আবার শুরু হয় আমার সাথে। ইভেন মোটামুটি 1-1.5 মাস পর, ইভেন এখনো হয়ে চলেছে, লাস্ট আমার মার্চ মাসে হলো। সেটা মানে আরো সাংঘাতিক হলো, তোমাকে বললে হয়তো তুমিও এখন শিউরে উঠবে জিনিসটা, তুমি আটকে উঠবে জিনিসটা দেখে শুনলে। কি হয়েছিল? আমার বাবা মা হায়দ্রাবাদ যাবে, মাম্মাম বাড়িতে নেই, বাবা মা আমি 3 জন আছি। ওরা ওদের সকাল সকালই ফ্লাইট ছিল, তো বেরিয়ে গেলেন ওনারা। বেরিয়ে যাওয়ার পরে আমি নিচে গেট অব্দি ছেড়ে এলাম, এসে আমি ওপরে এসে দরজা টরজা লাগিয়ে আমি এসে একটু বসলাম। বসে নর্মালি হাই তোলার সময় আমরা যেরকম হাতটা ওপরে তুলে হাই তুলি না, ভোরবেলার দিকে হয়তো উঠে পড়লাম, ঘুমটা পুরো হলো না, তো আমি ওভাবে হাই তুললাম। যে হাই তুললাম, স্ট্রেচ করলাম বডিটা, আমি না কোমরের মধ্যে কেমন যেন একটা ডার্ক একটা কিছু একটা দেখতে পেলাম, একটা শেডের কোন একটা দাগ। তো আমি একটু ভালো করে আয়নার সামনে গিয়ে যেই দেখার চেষ্টা করলাম জিনিসটা, জামাটা সরিয়ে আমি যেই দেখলাম, মানে এখনো আমি শরীরে ওই দাগটা নিয়ে আছি, মানে এখনো জিনিসটা আছে আমার সাথে। আমি দেখছি আমার ডান কোমরে
স্পষ্ট 5টা আঙুলের দাগ। দিয়া সিরিয়াসলি? হ্যাঁ, তুমি একবার জাস্ট ইমাজিন করো, এত বড় বাড়িতে আমি একা, কেউ নেই, বাবা মা জাস্ট বেরোলেন। আমি যে ওই ভোরবেলায় আমি ভয় পেয়ে যে কাউকে ডাকবো, আশেপাশে তো সবাই ঘুমোচ্ছে তখন, 5টা 5:30 নাগাদ আমি কাকে ডাকবো? আমি একা, ওরকম ভাবে আমি দেখছি আমার কোমরে 5টা দাগ। আমি যদি বাবা মাকে ছবি তুলে সেই মুহূর্তে পাঠাই, এবার ট্রেনে গেলে কি ওনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে, মিনিটে মিনিটে ফোন করবেন আমাকে, আমার খোঁজ খবর নেবে, কিন্তু ফ্লাইটে যখন যাবে আমার সাথে তো কন্ট্যাক্ট করতে পারবে না, সেটা যতক্ষণেরই হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, যতক্ষণেরই হোক, সে টাইম পিরিয়ডে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। ওনারা তো ভেতরে ওখানে টেনশনে পড়ে যাবেন, যেটা কি হলো বা কি, আমি ভয় পাচ্ছি, আমি একা আছি, আমি কি করে সবকিছু সামলাবো। আমি কিছু বলিনি ওদেরকে। আর ওনারা ল্যান্ড করলেন, আমাকে জানালেন, তারপরে যখন ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে আবার ফোন করলেন, তখন আমি বললাম ঘটনাটা। আমাকে বললো ছবি পাঠা। আমি বললাম না, ছবি পাঠাবো না, তোমরা আসো তারপরে দেখবে। সেটা ছিল প্রবাবলি মঙ্গলবার। ঠিক বাবা মা 1 সপ্তাহ পর আসবে, ঠিক শনিবার দিন, সেই সপ্তাহে শনিবার দিন আমি দেখছি, রোববার দিন সকালবেলা, মানে ঘুম থেকে উঠে আমি দেখছি আমার বাঁ কোমরে আবার 5টা আঙুলের দাগ। আর তুমি এতদিন বাড়িতে একা রয়েছো? না, মাম্মা এসেছিলেন তখন। মাম্মা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাপের বাড়ি গেছিলেন, তো মাম্মা বাবা চলে এসেছিলেন ওই টাইমটাতে। আর তারপরে আমাদের যে রান্নার মাসি আছে উনিও ছিলেন, উনিও আসছিলেন। আচ্ছা, এইসবের মধ্যে তোমাকে বলে রাখি, আমাদের যে রান্নার মাসি আছেন উনি একটু গ্রামের সাইডের, তো উনি বারবার করে আমার বাবা মাকে বলতেন যে তোমরা ঠিক করে দেখাশোনা করছো না মেয়েটার, উনি নিজের টোনে বলতেন আর কি, ঠিক করে দেখাশোনা করছো না মেয়েটার, এটা কিছু ডাক্তারে কিছু করতে পারবে না, তোমরা যাও ওদিকে যাও, এই মন্দিরে যাও, এখানে, মানে উনি কিছু অ্যাড্রেস বলতেন ওইখানে এখানে নিয়ে যাওয়ার জন্য। এবার বাবা মা আর কি, তারা হয়তো তারা বিশ্বাস করতেন না। উনি বাবা মা আবার বলতো যে হ্যাঁ কি সব বাজে বাজে বকছে, কিছু হবে না, ওইসব কিছু ধোকা ফোকা খাচ্ছে হয়তো। উনি জিনিসটা হয়তো বুঝতে পারতেন, কিন্তু উনি চেষ্টা করেও উনি কিছু করতে পারতেন না ওই টাইমটাতে। তো এইটা ব্যাপারটা খুব উইয়ার্ড যে তোমার বাবা মা এত বছর ধরে ব্যাপারটা হচ্ছে, বাট কিছু মনে করো না, ব্যাপারটা ডিনায়ালে ছিলেন যে ধোকা খাচ্ছে, মানে ক্লাস 9 থেকে হচ্ছে ব্যাপারটা তোমার সাথে, এন্ড এখনো হচ্ছে। তো ইট ইজ লিটল বিট উইয়ার্ড। মানে ওনারা মানে ওনাদের বলো, মানে মনে হয়েছে যখন মানে এরকম টাইপের আদেশ কারোর উপর হয়, ঠিক আছে, তখন যে খুব কাছের মানুষজনও থাকে না, তাদের উপরও কিছু একটা এফেক্ট হয়, যেটা আমি এতগুলো ঘটনা শুনে বুঝতে পেরেছি, যে তারা সবকিছু জেনে শুনে বুঝেও তারা কোনো অ্যাকশন মানে অ্যাকশন নেবে, তো এটা একদম স্টেপ সেটা নিতে পারে না। সেটা হয়তো কোনো আবেশের কারণে হয়, সেই নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জির জন্য। আমি জানি না এখানে ব্যাপারটা কি, বাট এটা আমার একটা থিওরি। তো হ্যাঁ, তারপরে কি হলো দিয়া? হ্যাঁ, না তুমি জিনিসটা একটু ভালো করে চিন্তা করে দেখবে, যখনই আমি বাড়ি থেকে বেরোই না, যখনই আমি বাড়ির বাইরে যাই, জিনিসটা কিন্তু তখন হয়। আমি বাড়ির ভেতরে থাকলে কিন্তু জিনিসটা হয় না। এবার খুব স্বাভাবিক, আমি যখনই বাইরে যাই, ডাক্তার বলতে ওর ব্লাড, মানে অনেকে যাদের ব্লাড থিন হয়, যাদের রক্তটা পাতলা হয়, তারা হয়তো মানে একটা টোকা খেলেও তাদের ব্লাডটা ক্লট করে দেয়। তো এবার ওনারা ওনাদের দিক দিয়ে এটা ভাবছেন। এবার তুমি যেটা বললে সেটাও হতে পারে, কিন্তু ওনাদের ভিউটা হচ্ছে এটা যে বাড়িতে থাকলে তো কিছু হচ্ছে না, আমাদের চোখের সামনে থাকলে তো কিছু হচ্ছে না, কেন বাড়ি থেকে বেরোলেই হবে, ওর নিশ্চয়ই এরকম কিছু একটা, ওর ঠোকা খাচ্ছে বা কোথাও তো ব্যথা লাগছে, ও একটা সত্যি রক্তটা পাতলা ওই জন্য হয়ে যাচ্ছে এরকম। তো ওনারা সাইন্টিফিকলি ভাবছেন জিনিসটা। এবার বাবা মা ফিরলেন হায়দ্রাবাদ থেকে। ফেরার পরে আমি যখন দাগটা দেখালাম ওনাদেরকে, তখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখলাম যে আমার বাবা মা ভয় পেলেন এবার এই দাগগুলো দেখে। ওনারা এবার একটু হলেও বিশ্বাস করছেন যে না, মানে এটা কোনো ন্যাচারাল কিছু না,
মানে এটা কিছু হয়তো খারাপ কিছু আমার আশেপাশে হচ্ছে, আমার আশেপাশে কিছু একটা খারাপ জিনিস ঘুরছে, সেটা হয়তো সামহাউ মাম্মাম যে এতগুলো মানুষের হেল্প করেছে, মাম্মাম নিজেও হয়তো আমাকে হেল্প করতে পারছে না এই জায়গাটা। তো আমি আর কি মানে এখন অ্যাট প্রেজেন্ট যেটা সিচুয়েশন, বাবা মা মানে মোটামুটি 1 মাস হয়ে গেল জিনিসটা হয়েছে, 1 মাস পরেও আমার কোমরের থেকে দাগ দুটো যাচ্ছে না, দুটো কোমর থেকেই দাগগুলো যাচ্ছে না। এবার এখন হ্যাঁ এখনো আছে। ইভেন আমার যে পার্টনার তার যে মা, তো আন্টি ভীষণভাবে বিশ্বাসী এগুলোতে। তো মানে আন্টির এরকম অনেক চেনা জানা মানুষজন আছে। তো ইভেন মা আমাকে যেটা বললো যে দেখো আমাদের তো সেরকম চেনা জানা কেউ নেই, আমাদের তো যাওয়া হয় মাম্মামি পুজো দিয়ে দেয় বাড়িতে, মাম্মামি সবকিছু করে দেয়, তো আমরা তো আর অত চেনা জানা কিছু নেই আমাদের। তো তুমি দেখো আন্টির সাথে কথা বলে। তো আমি আন্টির সাথে কথা বললাম, আন্টি আমাকে একজন অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করালেন। এবার সেই অ্যাস্ট্রোলজারের যেটা বক্তব্য যে আমি হয়তো খুব মানে আমার মনটা খুব উইক, আমি হয়তো চিন্তা ভাবনা করি, আমি এই জিনিসগুলো শুনি, আমি হয়তো ভূতের গল্প পড়ি, সেই জন্য হয়তো হচ্ছে জিনিসগুলো আমার সাথে। কিন্তু কোথাও গিয়ে সেটা ওই আন্টিও জিনিসটা বুঝতে পারেন, উনিও ডক্টর, মানে আঙ্কেল আন্টি দুজনেই ডক্টর, তো ওনাদের হাতে অনেকগুলো মৃত্যু হয়েছে, ওনারা ফেস করেছেন জিনিসগুলো প্রচন্ড ভাবে। তো 1-2 ঘটনা অনেক সময়, ইভেন তুমি একটা ডক্টর উজ্জ্বল গুপ্তার একটা তুমি ইন্টারভিউ নিয়েছিলে, আমি দেখছিলাম, হ্যাঁ পডকাস্ট ছিল। তো অনেক সময় ডক্টররাও জিনিসগুলো ফেস করে, তো ওনারাও ফেস করেছেন। তো ওনারা সামাও জিনিসটা হয়তো ইভেন ওনারা জানেন যে আমার সাথে ঘটে চলেছে জিনিসটা অনেকদিন ধরে, প্রথম থেকে ওনারা বিশ্বাস করতেন। এবার অবভিয়াসলি যেখানে আমার বাবা মা জিনিসটাকে নিচ্ছে না ওইভাবে, ওনারা সাইন্টিফিক্যালি ভাবছেন। এবার সবকিছু তো আর ওই মেডিকেল সায়েন্সের দ্বারা মানে আমি সেটাকে ছোট করছি না মেডিকেল সায়েন্সটাকে, কিন্তু সবকিছুর সলিউশন যে ওইভাবেই পেতে হবে আমাকে তার তো কোনো মানে নেই। আমরা যে দুনিয়াটা দেখছি তার বাইরেও হয়তো অনেক কিছু আছে যেটা আমরা জানি না। এবার হ্যাঁ আমি এবার ডিরেক্টলি মাম্মামকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মনে হচ্ছে, তুমি তো এত কিছু সলভ করেছো, এত কেসেস তুমি হ্যান্ডেল করেছো, তুমি এত কিছু দেখেছো নিজের চোখের সামনে, তোমার কি মনে হচ্ছে এটা? তো ওই যে তোমাকে যে আমি বললাম আমি কয়েকটা মিস্ট্রি, আমি এই জিনিসটার পেছনে যে মানে গল্পটা যে মিস্ট্রিটা সেটা আমি জানতে পেরেছি। তো মাম্মামের বক্তব্য যে আমি অনেক মানুষের তো উপকার করি, এই জন্য অনেক জিনিস আছে তারা হয়তো তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু তারা হয়তো আমার প্রতি ক্ষুব্ধ। অনেক সময় আমরা হয়তো কারোর থেকে প্রতিশোধ নিতে গিয়ে তার কাছের মানুষটাকে হয়তো হার্ট করে ফেলি, তার কাছের মানুষটার হয়তো ক্ষতি করে ফেলি। যেটা আমার সাথে এত বছর ধরে হয়ে যাচ্ছে সেটা হয়তো খানিকটা সেটাই, মানে সামহাউ হয়তো মাম্মামের করা যে জিনিসগুলো, মানে মাম্মাম যেভাবে আর কি নেগেটিভ কিছু জিনিসপত্র থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে আসতো, সেই যে এফেক্ট গুলো সেগুলো অনেক সময় তো হয়তো মাম্মামের ওপরেও পড়েছে, কিন্তু যেহেতু মাম্মামের অনেক কিছু উনি জানেন বা অনেক কিছু উনি করেন, ওনার রাশিটা ভীষণ ভারী, সেই জন্য হয়তো সেইভাবে মাম্মামকে হয়তো বশ করতে পারেনি বা ওইভাবে ক্ষতি করতে পারেনি। এফেক্ট গুলো আমার উপর পড়ে। এবং আমি এটা খানিকটা বড় হওয়ার পরে ইভেন যে জিনিসটা আমার আশেপাশে হয়তো আমার সাথেই জিনিসটা ঘটছে বা যাকে দিয়ে ঘটনাটা ঘটানো হচ্ছে, সেটা হয়তো মানে কি বলতো, আমি হয়তো তোমাকে সরাসরি আমি জিনিসটা হয়তো বোঝাতে পারছি না, কিন্তু একটা প্রাপ্ত বয়স হওয়ার পরে মেয়েদের সাথে যে প্রবলেমস গুলো হয় না অনেক সময়, মানে তামাও আমরা হয়তো রাস্তাতে বেরোলে আমরা হয়তো রাত্রেবেলায় নিজেদেরকে সেফ মনে করি না, যেভাবে যে কারণগুলোর জন্য হয়তো আমরা নিজেদেরকে সেফ মনে করি না, হয়তো সেই জিনিসগুলোই আমার সাথে কোনো হয়তো শারীরিক রক্ত মাংসের মানুষ হয়তো করছে না, হয়তো করছে কোনো একটা এমন একটা এন্টিটি যার হয়তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। এবং সেই কারণেই আমার দুটো কোমরে ওরকম 5টা হাতের ছাপ, আমার থাইয়ের মধ্যে ওরকম কালো ঠোঁটের একটা দাগ, সবকিছু ঘুরে ফিরে ওই জায়গাটাতেই আসে। আমি যে ওখান থেকে এখানে শিফট হয়ে গেলাম, জিনিসটা আমার সাথে প্রথম কটা মাস হয়তো হলো না, আবার শুরু হলো। বুঝে নিয়েছো তোমাকে, মানে তুমি বলতে চাইছো যে এই যে ঘটনাগুলো তোমার সাথে ঘটছে বা তুমি ফিল করছো, ইনফ্যাক্ট এখনো হয়তো ফিল করছো, সেই পুরো জিনিসটা মানে হয়তো তোমাকে কেউ মানে এমন কোনো এন্টিটি যার শরীর নেই, ঠিক আছে, সে তোমার সাথে শারীরিক হওয়ার চেষ্টা করছে বা
তোমাকে হয়তো সেক্সুয়ালি অ্যাসল্ট করছে। হ্যাঁ হ্যাঁ, মানে মৃত মানুষদেরও একটা কি বলবো, ওনারাও অনেক সময় না অ্যাট্রাক্টেড হন অনেক কিছু থেকে। যেরকম আমি সবসময় আমার চুল খুব লম্বা ছিল, মানে কোনোদিনই আমার খুব একটা ছোট চুল ছিল না, মোটামুটি কোমর ছাড়ানোই ছিল চুল। অনেক সময় আমি হয়তো চুল খুলে বেরিয়ে গেলাম, এবার হয়তো একটা পারফিউম ইউজ করলাম, বা হয়তো আমি যে তেলটা আমি লাগাতাম মাথাতে, তো সেই তেলটা না একটা খুব সুন্দর একটা গন্ধ ছিল। তো সামহাউ হয়তো সেই জিনিসগুলো কোথাও গিয়ে হয়তো হয়তো ওই রকম একটা মানে ওটা হয়তো হয়েছে। এবং কি বলতো, যে এই জিনিসগুলো আমার মা কেন আরো ক্যাজুয়ালি নিত ব্যাপারটা, কারণ বাবা তো সবসময় বাড়িতে থাকতো তো মা, এবার মাকে বললে মা কেন আরো নিত। মায়ের সাথেও জিনিসগুলো প্রচন্ড ভাবে ঘটেছে, মায়ের সাথে এরকম এক্স্যাক্টলি এগুলো মায়ের সাথে হতো মা যখন ছোট ছিল। এবার ইভেন মা ওয়াজ বিং পজেসড, এটা যখন মা ক্লাস 12-এ পড়া। আমি এটা জানতাম না, মানে মার মুখ থেকে আমি শুনিনি, দিদুন দাদু ভাই কোনোদিন বলেননি। আমি এটা আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদারে গিয়ে, একটা ফ্যামিলি ওকেশনে গিয়ে মায়ের মামা বাড়ির কিছু রিলেটিভস এর থেকে আমি জানতে পারি। এবং মাকে যখন পরে আমি জিজ্ঞেস করি, মা তখন বলেছিল যে হ্যাঁ ওইসব কিছু না, আমার একটু জ্বর ঠর এসেছিল বলে ভুলভাল বকছিলাম, আর কিছুই না, ওরা এইসব বানিয়ে বলে। ইভেন মায়ের যে জ্যাঠা, বলো না, তোমার মাকেও কোনো এন্টিটি পজেস করেছে? হ্যাঁ করেছিলেন, এবং হ্যাঁ সেটা একটা মহিলাই ছিলেন যিনি করেছিলেন। আমি যেটা মানে আমি পরে এই গল্পটা অন্য কোনো একটা পডকাস্টে শোনাবো। আমি যেটা বললাম না তোমাকে, ওই ডাইনি বলে যে জিনিসটা হয়, যারা মানুষ হয় অ্যাকচুয়ালি, কিন্তু তারা মানুষের ক্ষতি করার জন্য তারা এই ডাইনি যে বিদ্যাটা সেটা শেখে এবং সেটা দিয়ে তারা মানুষের ক্ষতি করে। তো মায়ের সাথে যেটা হয়েছিল সেটা রিলেটেড টু দ্যাট। এবার তারপর থেকেই মায়ের শুরু হয় ওরকম, পায়ের মধ্যে গোল ঘালটা। মায়ের যে জ্যাঠা, উনি 2020-তে মারা যান। ইভেন উনি মারা যাওয়ার আগে পর্যন্ত ওনাকে গিয়ে আমি জিজ্ঞেস করতাম যে বলো বলো না, মায়ের মামা বাড়ির তো সবাই বলে এরকম হয়েছিল, কি মা এরকম কি সত্যি হয়েছিল? উনি বলেন হাট, মানে উনিও ওরকমই আর কি, বিশ্বাস করতেন না, হাট ওরকম হয় নাকি, আবার কিছু জ্বর এসেছিল, শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য হয়েছিল এরকম। ইভেন আমার দাদু ভাই মানে মায়ের যে বাবা, তিনিও জিনিসটা বিশ্বাস করতেন না। ইভেন এই কারণেই আমি জিনিসটা কোনোদিন প্রথম থেকে জানতেই পারিনি যে মায়ের সাথে এটা হতো। ইভেন মাকে যদি এখন জিজ্ঞেস করি না, মা তোমার সাথেও তো এগুলো হতো, মানে মাকে যদি বলি আমি যে তোমার সাথে তাহলে কেন হতো, তো মায়ের উত্তর হচ্ছে, দাদু ভাইয়ের যেহেতু বাইকের শোরুম ছিল, তো মা গিয়ে না বাইক মানে স্কুটি বলো বা বাইক বলো চালানোর চেষ্টা করতো। মায়ের যেটা বক্তব্য, আমি ওরকম যেতাম শোরুমে, ওখানে গিয়ে হয়তো আমার কিছুটা হয়তো ঠোকা লেগে যেত, বা হয়তো উঠতে গিয়ে লেগে যেত, আমি বুঝতে পারতাম না, সাইলেন্সারের পাইপে হয়তো লেগে যেত, বুঝতে পারতাম না, তাই জন্য বিয়ের পরে ঠিক হয়ে যায়। তোমার মায়ের শরীরেও এরকম দাগ আসতো যেরকম তোমার? হ্যাঁ হ্যাঁ, ইভেন এটা মায়ের ঠিক হয় বাবার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে, জিনিসটা পুরোপুরি ভাবে মিটে যায়। তাও এখনো হয় মাঝে মধ্যে, বাবাকে কাজের সূত্রে যেতে হয় বাইরে, দিল্লি বলো বা এমনি হয়তো শহরের বাইরে যেতে হয় বাবাকে অনেক সময়। ইভেন মানে অদ্ভুত ভাবে মায়ের সাথে যে দাগগুলো হয় না, এখনো মায়ের পায়ে বা হাতে অনেক সময় দাগ হয়, এগুলো কিন্তু বাবার না থাকলেই হয়, ওরকম কোমরে থাইতে, বাবা থাকলে কোনো দিন হয় না। তো এখান থেকে আরো আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে না, যে জিনিসটা আছে হয়তো সেটা হয়তো আমার সাথে যে জিনিসটা হচ্ছে মায়ের সাথে হয়তো সেম জিনিসটাই হচ্ছে। ইভেন যেটা আমি সন্দেহ করছি, এই যে ওই একটা সেক্সুয়ালি অ্যাবিউজ করা ব্যাপারটা, বা হয়তো জিনিসটাকে মানে তোমার ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যে অ্যাট্রাক্টেড হয়ে যাওয়া দিয়ে এরকম ভাবে দিনের পর দিন করা, তো সেই মায়ের সাথে হয়তো সেটাই হয়ে এসছে। ইভেন এখনো হয়তো মাঝে মধ্যে হয়। আচ্ছা, মানে আমি তোমার সাথে আজকে এই পডকাস্টটা করলাম, তোমার ঘটনাটা শুনলাম। এর আগে আমি ক্রিস্টিনা বলো, ঠিক আছে, সাক্ষী বলো, সাক্ষীর ওই পার্টিকুলার যার সাথে ব্যাপারটা হয়েছিল তার নাম ছিল জাফর, ঠিক আছে, এরকম টাইপের সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপার তোমাকে নিয়ে থার্ড কেস যেটা আমি শুনছি। আমার যেটা এতগুলো ঘটনা শোনার পরে মনে হয়েছে, মৃত মানুষদেরও, বা মৃত মানুষ কেন বলবো, শুধু এরকম মানে এমন কিছু এন্টিটি রয়েছে, এমন কিছু স্পিরিট রয়েছে
যারা হিউম্যানলি স্পিরিট নয়, তারা মানুষের আত্মা নয়, তাদেরকে হয়তো শয়তানের আত্মা বা ডেমনিক ডেমনিক স্পিরিট হোয়াটএভার, জিন যাই বলো, সেরকম টাইপের এন্টিটি হিসেবে আমরা কনসিডার করতে পারি। ইনফ্যাক্ট কিছু ক্ষেত্রে মানুষেরও আত্মা থাকে, যাদের সেক্সুয়াল আর্জেস থাকে, ঠিক আছে, তারাও চায় মানুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে। তোমার কেসটা শুনে আমার অনেকটা এরকমই মনে হচ্ছে। আর এই কেসটার এখনো সলিউশন পাওয়া যায়নি যেটা তোমার সাথে হচ্ছে। একদমই পাওয়া যায়নি এখনো। ইভেন আমার যেটা মনে হয় যে যে জিনিসটা বা যিনি আমার সাথে জিনিসটা করেন এখন, যেটা মানে মায়ের যেটা বাবার সাথে মানে রিসেন্টলি যেগুলো হয় মায়ের দাগগুলো, সেগুলো হয়তো মানে ওই একই জিনিস যেটা মায়ের উপর এফেক্ট করছে আমার উপরেও হয়তো সেটাই এফেক্ট করছে। কারণ যে দাগের মানে যেরকম ভাবে দাগটা হয় না, যেরকম কালার যেরকম কালার থাকে, যতটা ডার্ক থাকে আমার পায়ে, মায়েরও কিন্তু সেম থাকে। পজিশন বলো, সাইজ বলো, দাগটার যতটা আকৃতিতে যেরকম থাকে, তো পুরোটাই সেম মায়ের সাথে আমার। তো সামহাউ লাগে আমার যেটা মনে হয় না, আমি তোমাকে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে কোনো নেগেটিভ এন্টিটি যখন আমাদের আশেপাশে থাকে সেটার আবেশ হয় আমাদের মধ্যে, ঠিক আছে। দেখো, তোমার এরকম দাগ হচ্ছে, তুমি বললে তোমার বাবা যখন থাকেন না, তোমার মায়ের দেহেতেও সেরকম টাইপের দাগ হচ্ছে, তাহলে সেখানেই একটা খটকা লাগার ব্যাপার যে আমার যখন হচ্ছে, আমার মেয়েরও যখন হচ্ছে, তাহলে দেয়ার ইজ সামথিং আনন্যাচুরাল। এতদিন জিনিসটাকে প্রোক্রাস্টিনেট করা বা ও কিছু না, নর্মাল ধাক্কা লেগেছে, এই জিনিসটা আমার খুব উইয়ার্ড লাগলো। এই ডিনায়াল যে ব্যাপারটা, সেটা উইয়ার্ড লাগলো। মাঝে মধ্যে আমরা না মানে ভয়ের জন্য ডিনায়ালে চলে যাই যে হ্যাঁ কিছু না, মানে আমরা যদি খুব বেশি ডিগিং করি, আমরা যদি জিনিসটার ভিতরে ঢুকতে চাই, এমন কিছু ভয়ানক তথ্য আমাদের জন্য ওয়েট করে যেটা হয়তো আমরা মানে যেটাকে ফেস করতে হয়তো আমরা রেডি নই, আমরা ডিনায়ালে থাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে একজন থাকতেন, মানে একটা দাদা বৌদি, তাদের একটা ছোট্ট বাচ্চা থাকতো। এবার একটা এরকম শনিবারই ছিল, আমি শুক্রবার কলেজ থেকে এসে আমি আমার কাছেই মামা বাড়ি, তো আমি মামা বাড়িতে চলে যাই। ইভেন তোমার ওই দাদা বৌদি ওরা সব ছিল বাড়িতে, যারা থাকতেন, তো তারা ছিল। এবার হ্যাঁ, মানে রেন্টে ঠিক না, অ্যাকচুয়ালি ওদেরকে মানে থাকতে দেওয়া হয়েছিল। তো এবার আমি যখন বলতাম বা আমার হাতে পায়ে যখন দাগগুলো হতো না, ওরা প্রথম যখন দেখেছিল তখন ওরা সেইভাবে জিনিসটাকে, বাবা মা যেরকম করতো ওরাও ওই রকমই, বাবা মা মানে যা বলতো বাবা মা ওরাও ওরকম ভাবেই বলতো। শুধু আমাদের রান্নার মাসি আর কি জিনিসটা মানে উনি এইভাবে নিতেন যে না, দের ইজ সামথিং রং। তো একদিন ওরকম আমি মামা বাড়ি চলে গেছিলাম। এবার বৌদি ছিলেন, মেয়েটা তো খুবই ছোট, তো মেয়েটার তো অত বুঝতে পারতো না। আমি পরের দিন বাড়ি এসেছি রোববার বিকেলে। আমি আসার পরে ওই বৌদি আমাকে দেখাচ্ছে যে দেখ তোর পায়ে যেরকম হতো, দেখ আমার পাতেও সেম হয়েছে। আমি বললাম মানে আমি নেই। তোমাদের বাড়িটা বাঁধানো, তাই না? তা সত্ত্বেও এরকম টাইপের জিনিসটা হওয়া খুবই আনন্যাচুরাল। আমরা বাড়ি থেকে বাইরে বেরোই তো, যেরকম আমরা তো প্রত্যেকটা শনিবার বা প্রত্যেকটা মঙ্গলবার তো আমরা সবাই বাড়িতে থাকতে পারি না। ইভেন কি হয়, স্কুলে যেটা হতো যে যেতেই হতো, স্কুল ওয়াজ ম্যান্ডেটরি, বাট কলেজে তো সেই জিনিসটা হয় না। আমার যেটা মনে হয় যে অনেক সময় কলেজে ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছুটি অনেকটা বেশি থাকে, কিছু হলেই একটা ছুটি দিয়ে দেয় আমাদের। তো সেই কারণে কি হয়, অনেক সময় তো কলেজ যাই না আমরা। তো ওই জন্যই যে টাইম স্প্যানটা তোমাকে আমি বললাম, যেটা ক্লাস 12-এ হতো আমার, ঘন হতো সপ্তাহে 2 বার, এখন কিন্তু ওরকম ভাবে হয় না। হলে হয়তো 1-1.5 মাস পরে হলো, বা মোটামুটি 10-12 দিন পরে হলো। টাইম স্প্যানটা কিন্তু অনেকটা একটা গ্যাপে আছে। ক্রিপি ব্যাপার আমার কোনটা মনে হচ্ছে জানো দিয়া? তোমার এই পুরো ব্যাপারটাই কনস্ট্যান্টলি এত বছর ধরে মঙ্গল আর শনিবার দিন হচ্ছে, যে দিনটাতে সব থেকে বেশি তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া করা হয়। ইনফ্যাক্ট আমার একজন তান্ত্রিক বলতেই পারি আমি তাকে, মানে অকাল্টিস্ট, বিভিন্ন ধরনের রিচুয়ালস করেন। ইনফ্যাক্ট উনি একজন অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। তার সাথে
কথাবার্তা হচ্ছিল, মানে নট লাইক পডকাস্ট বা কিছু প্রবলেমস হয়েছিল, তার কাছে যাওয়া হয়েছিল। তার সাথে কথাবার্তা, মানে তিনি যখন আমার এই ব্যাপারটা শুনেন যে আমি এইসব নিয়ে কাজ করি, পডকাস্ট বলো বা যাই বলো, লোকজনের ঘটনা আমি সবার সামনে শেয়ার করি, তিনি যখন এরকম ব্যাপারটা জানেন আমার ব্যাপারে, তখন উনি আমাকে একটা কথা বললেন যে উনি ওনার কেরিয়ারে এমন অনেক কেস পেয়েছেন যেখানে পার্টিকুলার কারুর চার্টে বলো বা কুণ্ডলিতে বলো প্রেত যোগ বলে একটা যোগ থাকে, প্রেত যোগ। ওকে, তো সেটার ক্ষেত্রে কি হয়, মানে এরা মানে একটা এন্টিটি সবসময় এদের সাথে ঘোরাফেরা করে, যে জায়গাতে থাকে সেই জায়গাতেই সেই পার্টিকুলার ছেলেটাকে বা মেয়েটাকে রেখে দিতে চায়। মানে তাদের বলো আর্থিক উন্নতি বলো বা কোথাও জব করবে, মানে প্রচুর সুযোগ আসছে, কিন্তু সেগুলোকে কখনো এক্সিকিউট করতে পারেন তারা, বা রাদার করতে দেয় না। তো বলছে যে এক্সট্রিম কেসে উনি এরকমও শুনেছেন বা এরকমও দেখেছেন, রীতিমতো সেই পার্টিকুলার এন্টিটিটা তাদের সাথে সম্ভব করে বা সেক্সুয়ালি তাদেরকে এক্সপ্লয়েট করে। ইনফ্যাক্ট আমাকে কিছু ছবিও দেখিয়েছিলেন, ঠিক আছে, পার্টিকুলার তুমি যেরকম দাগের কথা বলছো সেরকম কিছু ছবি আমি দেখেছিলাম, ঠিক আছে। তিনি আমাকে দেখিয়েছিলেন, দেখো এরকম টাইপের জিনিসপত্র হয় বা এরকম টাইপের আঘাত তারা পেয়েছে। মানে কোথাও দেখছি যে মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে, মানে গলার একটা পার্টিকুলার পোর্শনে কামড়ানোর দাগ, এমন একটা জায়গায় কিছু দাগ রয়েছে যেটা আমি এখানে তো বলতে চাইছি না, ঠিক আছে। তো মানে ইট ইজ ভেরি রিয়েল আমার কাছে। ইনফ্যাক্ট বাংলাদেশের কিছু সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করেছিল, কথাবার্তা বলেছিল, অ্যান্ড এরকম কিছু ঘটনা তারাও আমাকে বলে যে দাদা এরকম হয়েছে কিছু। হ্যাঁ, এবার জিনিসগুলো কি হ্যাঁ বলো। হ্যাঁ, এবার জিনিসগুলো কি বলতো, এগুলো যাদের সাথে ঘটে না তারাই না এই জিনিসগুলোর মানে প্রচন্ড ভাবে এই জিনিসগুলো নিয়ে ভাবতে শুরু করে দেয়। ইভেন ওই জিনিসটার ভেতরে না তারা ঢুকে যায়। ইভেন সেই জিনিসটা মানে যেহেতু তাদের সাথে ঘটছে, ফেসটা যেহেতু তারা করে, সেই জন্য সেই প্রবলেম গুলো যে কি সাংঘাতিক হয় একমাত্র তারাই বোঝে। মানে একটা টাইম ছিল, আমি 12-এ মানে তখন পড়তাম, আমি না রীতিমতো কাঁদতাম যে আজকে শনিবার আসতে চলেছে। আমার শুক্রবার রাতের থেকে আমার ভেতরে একটা ভয় জন্মাতো যে শনিবার আসতে চলেছে। যখন এই দাগগুলো হতো তখন কি তোমার পেন হতো? কিছু কিছু সময় ভীষণ হতো, যেমন গলায় একবার হয়েছিল, ভীষণ পেন হচ্ছিল, তোমার হাঁটুর পাশে একবার হয়েছিল, ভীষণ পেন হচ্ছিল, কিন্তু অনেক সময় আবার হতো না। আর প্রবলেমেটিক হতো, খুব শরীর খারাপ হতো। আর তোমার এইসব হওয়ার পরই তোমার শরীর খারাপ হয়েছে তো, রাইট? সর্দি কাশি জ্বর কিছু না কিছু একটা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করছি, ঠিক আছে? তুমি কমফোর্টেবল না হলে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি বললে যে ক্লাস 9-এ তোমার এইসব ব্যাপার স্যাপার গুলো শুরু হয় বা তুমি নোটিস করতে শুরু করো, ঠিক আছে? ক্লাস 9 থেকেই কি লাইক দেখো পিউবার্টি হিট করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যখন একটা মানুষ তার ছেলেবেলা থেকে যৌবনে পা রাখছে, ঠিক আছে, কিছু শারীরিক চেঞ্জেস হয়, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস স্টার্ট হয়, ঠিক আছে? তোমার কি এই পার্টিকুলার ট্রানজিশনের সময় কি এই জিনিসপত্রগুলো শুরু হয়েছে, এরকম টাইপের কিছু তুমি নোটিস করতে পেরেছো? না, আমার মানে যেটা আমার সাথে ঘটেছিল অ্যাকচুয়ালি পিউবার্টি হিট করার পরে, মানে যখন অ্যাকচুয়ালি কি বলতো, যখন মেন্টালি না ম্যাচিওর মেয়েদের তো ম্যাচুরিটিটা একটু তাড়াতাড়ি আসে ছেলেদের তুলনায়। তো মোটামুটি একটা মেয়ে মোটামুটি 8-9 থেকেই একটু একটু করে ম্যাচিওর হওয়া স্টার্ট করে, সেখানে ছেলেদের ক্ষেত্রে জিনিসটা আস্তে আস্তে মোটামুটি 11-12 হয়ে যায়, মেন্টাল যে ম্যাচিওরিটিটা আমি বলছি। তো যখন আমার মেন্টাল ম্যাচিওরিটিটা আসা শুরু হয় তখন থেকে জিনিসটা আমি ফেস করছি।
মানে আমার একটা জিনিসই খুব প্যানিকিং টাইপের লাগছে বা প্যাথেটিক লাগছে। তোমার এই মানে আমি এতদিন মোটামুটি যা কেস শুনেছি তোমারটা থেকে একটা জায়গাতেই সেটা ডিফারেন্ট। প্রত্যেকটা কেস হয়তো সলভ হয়ে গেছে, সলভ হয়ে যাওয়ার পরে তারা আমাকে ঘটনাটা বলেছে, বাট তুমি আমাকে এখন যে ঘটনাটা বললে সেটা এখনো কন্টিনিউয়াস ওয়েতে চলে যাচ্ছে। আজকে এখন আই থিঙ্ক কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:43 রাত, বৃহস্পতিবার পড়ে গেছে। এই যে এই মঙ্গলবার ছিল, ঠিক আছে, যেটা আমরা পেরিয়ে এলাম, যেদিন তোমার সাথে ফার্স্ট কথাবার্তা হলো আমার, সেই দিনও কিছু হয়েছিল তোমার সাথে? না, বেসিক্যালি সেদিন তো হয়নি, আমি তো কিছু লক্ষ্য করিনি। কিন্তু এখন কি হয়েছে বলতো, হলেও না আমার ব্যাপারটা এতটা বেশি গা শোয়া হয়ে গেছে। মানে হঠাৎ করে কেউ হয়তো দেখে আমাকে হয়তো বলবে যে এ কি রে, তোর এটা পায়ে কিসের দাগ? মানে দেখে, মানে মানুষ দেখে অবভিয়াসলি চমকে যাবে, একটা কালো ঠোঁটের দাগ ধরো পায়ের মধ্যে, যে কেউ চমকে যাবে একটা গোল একটা ঠোঁটের দাগ। তো আমি না জিনিসটা ভীষণ ক্যাজুয়ালি নিইনি এখন। মানে আমার তো এত বছর ধরে হয়ে আসছে, তো আমার ভীষণভাবে গা শোয়া হয়ে গেছে। ইভেন আমার যেটা মনে হয় যে সামহাও মানে মাম্মামেরও তো বয়স হচ্ছে, উনি যতটা মন দিয়ে এই জিনিসগুলো সলভ করার চেষ্টা করতেন, যতটা উনি ধৈর্য ধরে করতেন, সেই ধৈর্যটা হয়তো ওনার নেই, পেশেন্সটা তিনি হয়তো এখন হারিয়ে ফেলেছেন। ইভেন ওই জন্য হয়তো উনি বুঝতে পারেন যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো উনিও খুব বেশি হেল্পলেস। হয়তো এই জিনিসটা সলভ করার যে ক্ষমতাটা উনি হয়তো সেটা হয়তো উনি মানে সাহসটা বলতে পারো তুমি, মানে সাহসটাও হয়তো উনি দেখাতে পারছেন না, বা উনি হয়তো সাহস করে এগিয়ে আসতে পারছেন না হেল্প করার জন্য আমাকে। একটা এজের পর এই যে আধ্যাত্মিক ক্ষমতা বা পাওয়ার যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে মানুষের। উনি সেটা, হ্যাঁ উনি সেটা ফিল করেন হয়তো যে ওনার মধ্যে কমে আসছে। সেই কারণে হয়তো উনিও এখন আর কিছু করতে পারেন না। বাট উনি এটা জানেন খুব ভালো করে যে আমার হয়তো মানে তোমাকে যেটা বললাম, আমি যে জিনিসটা দেখেছিলাম সেই 2020-তে বাড়ির সামনে নিচে দাঁড়িয়ে ছিল, ওরকম ভাবে চলে গেল। সেদিনকে হয়তো আমি হয়তো যদি বাড়ির ভেতরে না থাকতাম, আমি হয়তো সেদিনকে নাও বাঁচতে পারতাম। কিন্তু যেহেতু আমি বাড়ির ভেতরে ছিলাম, আমার ওটা অল্প উপর দিয়ে চলে গেল জাস্ট। আর গন্ডি কাটা তো এইটাই আর কি। এই ঘটনাটা শেয়ার করার জন্য আমি জানি যে মানে বুঝতেও পারছি যে এরকম টাইপের ঘটনা শেয়ার করা কতটা সাহসের ব্যাপার। এন্ড হ্যাটস অফ টু ইউ, তুমি এত কিছু ফিল করেছো, তাও তুমি কিউরিওফাইটে এই ঘটনাটা বলছো। তোমার মাম্মামের যে ঘটনাগুলো রয়েছে, যে কেসগুলো উনি সলভ করেছেন সেটা, এবং তোমার মায়ের যে পজেশনের যে কেসটা হয়েছিল, যেটা তুমি আমাকে বলবে বলেও ছিলেন, সেটা আমরা একটা পডকাস্টে তোমার থেকে জানি। এটাই ছিল কিউরিওফাইটের আজকের ঘোষলি কল রেকর্ডিং। আজকের এই হরর পডকাস্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং কিউরিওফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন, যাতে কিউরিওফাইটের প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। কিউরিওফাইটের এরকম আরও দুটো কল রেকর্ডিং শুনতে বা আরও দুটো ভিডিও দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।